শুরু করছি অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা গল্পের ২৭তম পর্ব। লেখনীতে ফারহানা নিঝুম। আজ ইসমাইলের কলেজের প্রথম দিন। লেয়ার ড্রেসের সাথে মাথায় একটু লেডিস ক্যাপ পরে নিল। কাঁধে ব্যাগ চাপিয়ে এগিয়ে যাচ্ছে স্মাইলি। নতুন জায়গা, সবকিছুই নতুন করে শুরু হয়েছে। গেটের ভেতর পা রাখা মাত্র ব্যস্ত স্টুডেন্টগুলোকে দেখতে পেল। ঘাবড়ে গেল সে। কার সাথে কথা বলবে? কাউকেই তো চিনে না। ক্যান্টিন থেকে শুরু করে আশেপাশে স্টুডেন্টদের ভিড় জমেছে রীতিমতো। কেউ বা বেঞ্চে বসে আছে বই খাতা নিয়ে। কলেজে নতুন স্মাইলি, ইন্টার ফার্স্ট ইয়ারে এবারে। ঠিক কোন দিকে যাবে তা নিয়ে দ্বিধায় ভুগছে। হে স্মাইলি, পরিচিত কণ্ঠস্বর। পেছনে ফিরে তাকাতেই পিলে চমকে উঠল স্মাইলির। ন্যান্সি এখানে? অবাক হওয়ার নেই শুধুই। তুমি এখানে? একগাল হাসি উপহার দিয়ে বলল ন্যান্সি। হ্যাঁ, আমি তো এই কলেজেরই স্টুডেন্ট। আরেক দফা চমকালো স্মাইলি। এ কি সবটাই কাকতালীয়ভাবে ঘটছে? প্রথমে আমেরিকা, এয়ারপোর্টে দেখা, এরপর একই দেশ এবং কি একই কলেজে। তুমি কি সত্যিই কলেজে? আরে হ্যাঁ, কিন্তু তুমি এখানে কি করছো? জোরপূর্বক হাসার চেষ্টা করে স্মাইলি। আমিও এই কলেজের। অবাক হয়ে তাকালো ন্যান্সি। ওয়াও, তাহলে তো আমরা একসাথে। এখন থেকে আমি তোমার সাথেই সবসময় থাকবো। স্মাইলি বিষয়টি কাকতালীয় ভেবে উড়িয়ে দিল। ন্যান্সির চোখে হাসে। আফ্রিদ পাগল করা মহারানী সে। আজ ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা নাকি অন্য একজনের গার্ড হয়েছে। ইদরান বলেছে স্মাইলির সুরক্ষা করা প্রয়োজন। ন্যান্সি চায় এই সব বিপদের সম্মুখীন হতে, যাতে নিজের উদ্দেশ্যে সফল হতে পারে সে। তাই তো জোরপূর্বক স্মাইলির গার্ড হয়েছে। ইদরান তার প্রস্তাবে কতক্ষণ যে হেসেছে বলার মতো নয়। বারবার খোঁচা দিয়ে বলেছে, আফ্রিদের মাতারি শেষমেশ গার্ড। হা হা হা। প্রত্যুত্তরে ন্যান্সি একটাই জবাব দিয়েছে, আমি ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা, সব পারি। ইদরান তার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। অবশেষে এমনিতেও ন্যান্সি ব্যবস্থা করে দিয়েছে কলেজে। আরও একবার কলেজে পা রেখেছে মেয়েটা। দুজনেই অনার্সে ভর্তি হয়েছে। ইদরানের জন্য এটা তুরির কাজ ছিল। অন্যদিকে ওর ফাইটিং ট্রেনিং শুরু করবে। প্রথম দিনের ক্লাস ভীষণ ভালো লেগেছে ন্যান্সি আর স্মাইলি দুজনের। গেটের বাইরে পা রাখা মাত্র একটি ছোট বিড়াল নজর এলো স্মাইলির। খুব সুন্দর দেখতে বিড়ালটি। সাদা রঙের লোমশ ভর্তি শরীর। চকিতে দৌড়ে গিয়ে বিড়ালটিকে কোলে তুলে নিল স্মাইলি। ন্যান্সি নিজেও ছুটে গেল তার দিকে। আরে স্মাইলি, কি করছো? কি এখনই তো গাড়ির নিচে পড়ে যেতে। বিড়ালটিকে কোলে নিয়ে হেসে ফেলল। আমি যদি না আসতাম তাহলে বিড়ালটা যে চাপা পড়ে যেত। ন্যান্সি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ক্ষণকাল। অতঃপর সন্দিহান কণ্ঠে বলে, এখানে বিড়ালটিকে নিয়ে তুমি কি করবে? ছোট বিড়ালছানাকে আদর করতে করতে বলে, আমার কাছেই থাকবে এখন থেকে। আমি এটাকে বড় করব। এটার নাম কি দেওয়া যায় বলো তো? ভাবনায় পড়ে গেল ন্যান্সি। তৎক্ষণাৎ হাস্যজ্জ্বল মুখে বলে ওঠে স্মাইলি, আচ্ছা, এটার নাম যদি রোজি রাখি তাহলে? কত কিউট, তাই না? ন্যান্সি পরম আনন্দে নেচে ওঠে। স্মাইলির হাস্যজ্জ্বল মুখশ্রী দারুণ লাগলো তার নিকটে। তুমি খুশি তো? তাহলে রোজি ওর নাম। বুকটা ভার হয়ে ওঠে ন্যান্সির। কাইটানের কথা মনে পড়ছে। আচ্ছা, আফ্রিদকে দেখে রেখেছে নাকি ছুঁড়ে ফেলে দিয়েছে? ছোট্ট কাইটানটা পায়ের কাছে বসে আছে আফ্রিদের। সে একটু পরে পরে লোমশ শরীরে হাত বুলিয়ে দিচ্ছে। কাইটান ম্যাও করছে। আফ্রিদ হেসে বলল, কিরে শালা, তোর আম্মা তো চলে গেছে অনেকদিন হলো, তুই এখন কি করবি? বিড়ালটা এগিয়ে এসে পা চাটতে লাগলো আফ্রিদের। আফ্রিদের আবার দয়ের শরীর। দয়া দেখিয়ে বলল, ঠিক আছে, রাখবো তোকে আমার কাছে। কাইটান জানে কখন কাকে কিভাবে ম্যানেজ করতে হয়। আফ্রিদ নিজের শার্টটা খুলে ব্যাকেটে রেখে কাইটানকে তুলে নিল কোলে। কাইটান শুধু ম্যাও করে উঠল। আফ্রিদ গেল ওয়াশরুমে। বাথটবে পানিতে বসে পড়ল কাইটানকে নিয়ে। সাবানের ফেনায় একাকার দুজনেই গভীর চিন্তায় মগ্ন। আফ্রিদ মাথা দুলিয়ে দুলিয়ে বলল, কি করলে তোর আম্মুকে আনতে পারবো বলতো? কাইটান আবারও ম্যাও করে বলে ওঠে, আমার সিক্স সেন্স বলছে আম্মার আসবে না খচ্চর বাপ। বিড়াল কি কখনো কথা বলতে পারে? উফ, পারে না। অথচ আফ্রিদের মনে হলো কাইটান এটাই বলেছে। তেতে উঠল রীতিমতো।
চিপিয়ে চিপিয়ে বলে, প্রথম 5টা সেন্স তো কাজই করে না, আবার 6 সেন্সের কথা বলছিস? ননসেন্স কোথাকার। কাইটান দ্বিতীয়বারের মতো ম্যাও করে ওঠে। আফরিদ তাকেও গোসল করালো। তার জানকি বাচ্চার পছন্দের বিড়াল। যদি পছন্দ না হতো তাহলে এটার জায়গা কোথায় হতো কে জানে। বিছানায় শুয়ে আছে আফরিদ, তার পাশে কাইটান বসে আছে। আফরিদ আদুরে ভাবে একটু পরপর গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো ঈশান। বস, নতুন ট্রলার ইদরান ভাই ছেড়ে দিছে। বিরক্ত হলো আফরিদ, চবর্গীয় শব্দ করে কাইটানকে সরিয়ে উঠে দাঁড়ালো। ফোন বের করে ইদরানের নাম্বারে। হ্যালো, কি আবালের ঘরের বাল, আমার শাওয়ারে তোমার বালের বডিগার্ড না বানালে হতো না? ইদরান সবে পানির গ্লাসটা মুখে নিচ্ছিল, এমন বিশ্রী কথা বলে ওঠে। স্টুপিড, তোর ওয়াইফ এসেছে কেন? আর আমি মোটেও ওকে বলিনি বডিগার্ড হতে, ও নিজে থেকেই হয়েছে। আফরিদ দাঁতে দাঁত পিষে বলে, আমার বউটা সাদাসিধে তো, বালের গার্লফ্রেন্ডকে ওর থেকে দূরে রাখ। হেসে ফেলল ইদরান। সাদাসিধে? আর সে, তুই জানিস এসে কি করেছে? আফরিদ বিনা দ্বিধায় বলল, এসেই তোমার শাওয়ার ফাটিয়ে দিছে। জানি আমি। এহেন কথায় ভেবাচাকা খেয়ে গেল ইদরান। কত বড় খারাপ এই মাফিয়া, জামাই বউ দুটোই তাকে পাগল করে দিচ্ছে। তোর ওয়াইফ খুব শীঘ্রই তোকে মারতে চলেছে, মাফিয়া কিং আফরিদে হোসান। আফরিদ ভাবলেশীনভাবে বলল, মারুক, তাতে তোর বালের কি বে? চুপচাপ আমার বউয়ের থেকে দূরে থাকবি, নয়তো কেটে পিস পিস করবো বলে রাখলাম। ইদরান হেসে ফেলল, তোর বউ আস্ত একটা ভীতু। আফরিদ চট করে উঠে বসলো। ইদরানের উদ্দেশ্যে বলল, হ্যাঁ, এতটাই ভীতু যে গিয়েই তোর মেন পয়েন্টে দিছে। এহেন খোঁচায় থতমত খেয়ে গেল ইদরান। রাগে ফুঁসে ওঠে, মেয়ে বলে ছেড়ে দিয়েছি, নয়তো নয়তো আমার বউ তোমার শাওয়া ফাটিয়ে দিত। শালা খচ্চর, এটা কেন বলছিস না? ছেলে বলে আমার বউ তোকে ছেড়ে দিয়েছে। ইদরানের প্রচণ্ড রাগ হলো, মন চাইলো আফরিদের সামনে পেলে কাঁচা চিবিয়ে খেত সে। আফরিদ রাগে ঈশানের দিকে তাকিয়ে বলল, সব রেডি কর এখনই, আমরা ঠিক 1 মাস পর স্পেন যাচ্ছি। ঈশান আতকে ওঠে, কিন্তু বস স্পেনে? আমি যেটা বললাম সেটা কর ফার্স্ট। রাত গভীর হচ্ছে ধীরে ধীরে। ইদানিং আফরিদ বাড়িতে থাকে না খুব একটা। কোথায় যায় কি করে কিছুই জানে না এহসান মঞ্জিলের কেউ। ময়মুনা এহসান ছেলের অবস্থা দেখে প্রতি ক্ষণে ক্ষণে ন্যান্সিকে দোষারোপ করে চলেছেন। ন্যান্সির মনে পড়ে যাচ্ছে কাল রাতের কথা। মাঝরাতে কল করে মাফিয়া কিং বলেছে তার নাকি বিছানা খালি খালি লাগছে, নরম কিছু মিস করছে। এটা শুনে তেতে উঠল ন্যান্সি। চিরবিড়িয়ে বলে, আপনার কি মনে হয় আমি বোকা, ঘাসে মুখ দিয়ে চলি? আফরিদ কদর্য হেসে উঠে দাঁড়ালো। টাওয়াল নিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করে দিল। লম্বা নিঃশ্বাস টেনে নিজেকে উন্মুক্ত করে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে। ছটপট করছে ন্যান্সির জন্য। তাকে কাছে না পেয়ে প্রণয়ের আগুনে জ্বলছে। ফোনটা ভিজে যাচ্ছে, অথচ তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। উল্টো ন্যান্সিকে রাগাতে বলল, না, আমার মনে হয় তোর মুখেই ঘাস ওঠে, মাথায় তো গোবর ছাড়া কিছু নেই। এহেন জবাবে হা হয়ে গেল ন্যান্সি। চাপা স্বরে চিৎকার করে উঠল, আফরিদ, আস্তে শোনা, হার্টবিট মিস করছি। ঠিক সেই মুহূর্তে ফোন বন্ধ করে দিয়েছিল ন্যান্সি। ন্যান্সি নিজের জন্য রান্না করছে আজ। কাল থেকে তার নতুন যাত্রা শুরু। ইতিমধ্যেই ছবিতে থাকা লোকটার সম্পর্কে জেনেছে সে। লোকটা মিস্টার আলবার্ট। তিনি বেশ নামকরা একজন সায়েন্টিস্ট, কিন্তু আশ্চর্যের বিষয় তিনি গায়েব। তার কোনো অস্তিত্ব নেই কোথাও। এখন ন্যান্সিকে খোঁজ করতে হবে তিনি ঠিক কোথায় আছেন। কলিং বেল বেজে উঠতেই চমকে ওঠে ন্যান্সি। বুকের ভেতর ধক করে উঠল। ন্যান্সির ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে অন্য কিছু। এই মুহূর্তে কে আসতে পারে? কিচেনের ক্যাবিনেট থেকে তুলে নিল চাকু। খুব সতর্কতার সাথে গুজে নিল কোমরে। দরজা খুলে দিতে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে থাকতে দেখল ইদরানকে। এই সময় তাকে প্রত্যাশা করেনি মোটেও। আপনি এখানে কি করছেন? ইদরান এগিয়ে এলো। ন্যান্সি বাধ্য হলো সরে আসতে। এমনি এলাম। তুমি একা, একটা মেয়ে যদি ভয় পাও। ন্যান্সির বুকের ভেতর দুরু দুরু কাঁপছে। ভয় পাবো কেন? ইদরান চট করে তার দিকে ঘুরে বলল, যদি কিছু হয়ে যায়?
ইদ্রানের অদ্ভুত দৃষ্টিতে ন্যান্সির কেমন অনুভূত হচ্ছে। শরীরের লোমকূপ অবধি দাঁড়িয়ে পড়ে। মানে কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন। ইদ্রান রুর হেসে 2 পা এগিয়ে এলো। সহসা পিছিয়ে গেল ন্যান্সি। আচমকা কোমরে গুজে রাখা ধারালো চাকুটা বের করে আনে। খবরদার আমার কাছাকাছি আসার চেষ্টা করবেন না, নয়তো জানে মেরে দেব। ধুরন্ধুর ন্যান্সিকে দেখে মুগ্ধ না হয়ে পারল না ইদ্রান। সে দুহাত তুলে আত্মসমর্পণ করে বলল, ওকে ওকে, রিল্যাক্স ইয়ার, আমি একটু মজা করছিলাম। ন্যান্সির কাছে এটা মোটেও মজা মনে হয়নি। পা দুটো কাঁপছে মেয়েটার। আপনি এই মুহূর্তে এখান থেকে বের হন। আরে বের হন এক্ষুনি। যা কথা বলার কাল সকালে বলবো, আপনি যান। ইদ্রান কিছু বলতে পারল না। তার আগে ন্যান্সি তাকে বের করে দিল। ন্যান্সি ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। ঠেস দিয়ে বসলো ফ্লোরে। হাত কাঁপছে তার, চোখের পাতা ভারী হয়ে এসেছে। উফ, আফরিদ ঠিকই বলে, এই দুনিয়ার মানুষগুলো মুখোশধারী। সে ছাড়া ন্যান্সির কেউ নেই। কই, ন্যান্সি তো কখনো আফরিদের নিকটে এতটা অপবিত্র অনুভূত করেনি। আফরিদ কাছাকাছি থেকেছে, বকেছে, ধমকেছে, ভয় দেখিয়েছে। ন্যান্সি সব সহ্য করে নিয়েছে। দিন শেষে সে একটু বুঝেছে আফরিদ তাকে কখনোই ব্যথা দেবে না। কাপা হাতে পকেট থেকে ফোন বের করে আনলো ন্যান্সি। লাস্টবার যে নাম্বার থেকে কল এসেছিল তাতেই ডায়াল করে বসে। পরপর 2 বার রিং হতেই রিসিভ হলো তা। হে মাই পার্সোনাল পিরানহা ফিশ। ন্যান্সির কি হলো, সে ডুকরে ওঠে। আপনি ঠিকই বলেছেন এহসান, সবাই কেমন যেন। আমি আপনাকে মিস করছি। কথা বলতে বলতে ফুপিয়ে চলেছে ন্যান্সি। প্রিয় অবাধ্য নারীর কান্নায় দুনিয়া ঘুরে যাচ্ছে আফরিদের। নতুন একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিল আফরিদ, যার দরুন সকাল থেকে ন্যান্সির খোঁজ নেওয়া হয়নি। এই মুহূর্তে তার কান্না অপ্রত্যাশিত তার জন্য। আফরিদ অনুভব করে তার শক্তপোক্ত বুকের ভেতরের মাংসপিণ্ড কাঁপছে। দ্রুত হাতে সেন্টার টেবিলের ওপর রাখা ল্যাপটপ নিয়ে কিবোর্ড হাত চালাতে চালাতে বলল, আমি চলে আসি কাল। ন্যান্সি নাক টানছে পরপর। কাউকে বিশ্বাস করতে পারছে না। কিন্তু ন্যান্সি লড়ল কিভাবে ইদ্রানের সাথে? তার মতো লোকের সাথে তো পেরে ওঠার কথা নয়। যদি সত্যি সে ন্যান্সির কাছে আসতো তাহলে কি করত? ন্যান্সির আবারও চোখ ছাপিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। অমনি ল্যাপটপে সবটা দেখে রাগে চল শক্ত হয়ে এলো আফরিদের। কোকড়ানো চুলগুলো খামচে ধরে। এটা মোটেও ভালো করলো না ইদ্রান। এমন ভয় দেখানো উচিত হয়নি তার ভীতু মেয়েটাকে। ওই ওই এটা কি? সামান্য জিনিসে ভয় পাওয়ার পাবলিক চলে গেছে স্পেনে। ছি ছি, তোকে বউ বলতে ভীষণ লজ্জা করছে। ন্যান্সির চোখ বেয়ে টুপ টুপ অশ্রু গড়ায়। আকস্মাৎ গ্রীবা ঝুঁকিয়ে হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে ফিসফিসিয়ে বলল, এহসান হোল্ড মি প্লিজ। আফরিদ ল্যাপটপ হাতে উঠে দাঁড়ালো। সেও গিয়ে দরজার কাছে ঠেস দিয়ে বসলো। মনে হচ্ছে কক্ষের এপাশ ওপাশে দুজন বসে আছে। আফরিদ তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, আমি চলে আসি। না আসলে কিভাবে জড়িয়ে ধরবো? আপনি ভীষণ খারাপ এহসান। আমাকে একটা নর্মাল লাইফ দিতে পারেননি। কেঁদে কেঁদে করা অভিযোগগুলো নিঃশব্দে মাথা পেতে নিল আফরিদ। আসলে সে নর্মাল লাইফ দিতে পারেনি এই মেয়েকে। আঞ্জু রিল্যাক্স, ফিল কর আমি তোর কাছে আছি। নেই, আপনি আমার কাছে। ভালো লাগছে না আমার। আফরিদ হালকা হাসলো। দরজায় মাথা হেলিয়ে চোখ বুজে নিল। সকালে উঠেই অগ্নিমূর্তি ধারণ করবি। রাত বিরেতে প্রেমিকার মতো আচরণ করছিস। এটা একটা সিম্পল বিষয়। তুই চাইলেই তার মেন পয়েন্টে লাথি মারতে পারতি। সবসময় তো আমাকে লাথি মারিস। ন্যান্সি না চাইতেও হেসে ফেলল আফরিদের কথায়। আসলেই সে আফরিদকে কতবার যে কিক মেরেছে মনে পড়লেই হাসি পায়। পুলিশ স্টেশনে আছে ইসক্রিয়াস, ল্যাপটপে কিছু একটা কাজ করতে ব্যস্ত। তড়িঘড়ি করে এলো তার একজন সহকারী পুলিশ অফিসার। স্যার। হ্যাঁ? ল্যাপটপে দৃষ্টি নিবদ্ধ রেখে জবাব দিল। দিবাং মৃদু স্বরে বলল, স্যার এফিয়ানকে মেরে দেওয়া হয়েছে। এফিয়ান ইদ্রানের বিশ্বস্ত একজন ছিল। বলতে গেলে একজন বিজনেসের খবরাখবর সবটাই জানতো। এই তো তার ব্ল্যাক বিজনেসের সম্পর্কে অনেক বড়সড় একটা প্রমাণ হাতে আসতে চলেছিল, অথচ তা আসার আগে এফিয়ানকে মেরে দিল। তৎক্ষণাৎ
ল্যাপটপে শাটার বন্ধ করে দিল ইসকিয়াস। রাগে দাঁতে দাঁত চেপে ধরল সে। এটা কি করে হতে পারে দিবাং? হাউ ইজ দিস পসিবল? দিবাং ফিক করে ঢোক গিলল। দিবাং ফাঁকা ঢোক গিলল। এখন কি হবে? ইসকিয়াস ভাবনায় পড়ে গেল। আশ্চর্যের ব্যাপার, ইদ্রান এসব খবরাখবর পায় কি করে? সবচেয়ে বড় কথা, তাদের এই মিশনটা ছিল সিক্রেট, যাতে কেউ জানতেই পারে না। গুটি কয়েক অফিসার ছাড়া আর কেউ জানে না। তবে কি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে? হাতে থাকা ফোনটি বেজে ওঠা মাত্র তা রিসিভ করলো ইসকিয়াস। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। খুব রাগান্বিত স্বরে কেউ একজন বলে ওঠে, কোথায় তুমি? ৮ ঘন্টা ধরে আমি অপেক্ষা করছি। হাতে থাকা ঘড়িটায় সময় দেখে নিল। 5:30 বাজে। সে ভুলে গিয়েছে একজন তার অপেক্ষায় আছে। সে যে তার হৃদস্পন্দন। সরি ডিয়ার, আমি স্টপ। কথার পিঠে ওপাশ থেকে মেয়েটা থামিয়ে দিল ইসকিয়াসকে। চাপা রাগ দেখিয়ে বলল, আসতে হবে না তোমাকে। আমি প্রথম থেকেই জানতাম তুমি আমাকে শুধু শুধু অপেক্ষা করাবে। আমার থেকে তোমার কাজ খুব ইম্পর্টেন্ট। প্লিজ ডিয়ার, আমি এক্ষুনি চলে আসব। জাস্ট 10 মিনিট প্লিজ। সেই অপরিচিত মেয়েটি সময়টা দেখে নিল। এবারে বলে ওঠে, ওকে, জাস্ট 10 মিনিটস। এর থেকে বেশি হলে আই প্রমিস, আমি তার আগে চলে আসব। ইসকিয়াস দ্রুত গতিতে ওয়ালেট এবং গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল। ছোটখাটো কফি শপে একটি টেবিলে বসে আছে রাইসা। অপেক্ষা করছে কাঙ্ক্ষিত মানুষটির জন্য। 10 মিনিট শেষ হতেই মাত্র 10 সেকেন্ড বাকি। রাইসা মনে মনে ভেবে নিয়েছে 10 মিনিট শেষ হওয়া মাত্র সে উঠে পড়বে। 10 মিনিট শেষ হওয়া মাত্র যেই উঠবে আকস্মিক কেউ তাকে বাহু ধরে টেনে বসিয়ে দিল। হেই কিউটি পাই, আম সরি। চিকন নাকটা ফুলে উঠেছে রাইসার। নিজেকে ইসকিয়াসের থেকে ছাড়িয়ে বলে ওঠে, একদম ড্রামা করবে না। আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি জানো? কিছুটা চেঁচিয়ে বলল রাইসা। ইসকিয়াস আশেপাশে এক নজর দৃষ্টি বুলিয়ে বলল, আস্তে, কাম ডাউন কিউটি পাই। দেখো আশেপাশে সবাই তাকিয়ে আছে। থেমে গেল রাইসা। সত্যি তাদের দিকে তাকিয়ে আছে লোকজন। সে নিজেকে খানিকটা ধাতস্থ করে চুপটি করে বসলো। আমি সরি কিউটি পাই, আসলে কাজে এতটা চাপ ছিল। অমাবস্যার ন্যায় মুখখানি অন্ধকারে ডুবে গেল রাইসার। ইসকিয়াস রাইসার হাত দুটো শক্ত করে ধরে বলল, এফিয়ানকে মেরে ফেলা হয়েছে রাইসা। চকিতে দৃষ্টি তুলে তাকালো রাইসা। অবাক হওয়ার ন্যায় শুধোয়, ওই যে তোমাদের ইনফরমেশন দিত সেই লোকটা। ইসকিয়াস হ্যাঁ সূচক মাথা দোলায়। রাইসা ফের শুধোয়, তাহলে এখন কি হবে? তোমরা এবিকে ধরবে কি করে? ইসকিয়াস ছোট নিঃশ্বাস ফেলল। চিন্তা নেই, কিছু একটা ভেবে বের করব। রাইসা দুপাশে মাথা দোলায়। ইসকিয়াস উঠে দাঁড়ালো। রাইসা উঠে গেল। ইসকিয়াস ফিসফিসিয়ে বলল, রেস্ট প্রয়োজন, চলো। রাইসা চমকায়। ইসকিয়াস তাকে নিয়ে রওনা দিল হেডকোয়ার্টারে। ভেতরে আসা মাত্র পাচা কোলে তুলে নিল রাইসাকে। বিছানায় শুয়ে আলগোছে চলে এলো তার ওপর। প্রথম দিকে একটু ভয় পেলেও পরক্ষণে সবটা আন্দাজ করতে পেরেছে সে। ইসকিয়াস বরাবরই এমন করে, হুটহাট করে তার কোলে মাথা রেখে শুয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা। এই যে এখন শুয়েছে, ঠিক কখন উঠবে একমাত্র সেই জানে। বৃহস্পতিবার সকাল 12:30 ছুঁই ছুঁই পুলিশের জিপ নিয়ে ছুটে চলেছে ইসকিয়াস। কিছুটা দূরে যাওয়া মাত্র কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল। গাড়ি থামিয়ে নেমে গেল সে। দূরে দাঁড়িয়ে থাকা লম্বা পুরুষটির দিকে এগুতে লাগলো। কিছুটা এগিয়ে যাওয়া মাত্র লোকটা তাকে দেখতে পায়। তার হাতে কিছু ফাইল ছিল। যে না ইসকিয়াসকে দেখতে পেল সেই হঠাৎ করে দৌড় লাগায়। দৌড়াতে গিয়ে সেই লোকটা ধাক্কা খেলো একজন অপরিচিত রমণীর সাথে। আকস্মিক ধাক্কা খেয়ে রেগে গেল সে। ছেলেটা যেই ফাইলগুলো তুলতে যাবে তখনই ওর হাত টেনে ধরে সেই মেয়েটি। এই চোখ নেই সাথে, দেখে চলতে পারো না। শুকনো ঢোক গেল লোকটি। পিছনে বারবার উকি দিয়ে দেখছিল ইসকিয়াস আসছে কিনা। আকস্মিক মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে যেই দৌড়াতে যাবে ঠিক তখনই পায়ে থাকা হাই হিল খুলে তার দিকে ছুঁড়ে দিল মেয়েটা। তৎক্ষণাৎ ইসকিয়াস চলে আসে, ধরে ফেলল লোকটাকে। বাস্টার্ড, আর কত পালাবি? ইসকিয়াস কাউকে কল করে ডেকে নিল। কিছুক্ষণের মধ্যে একটা পুলিশ জিপ এলো। তার হাতে তুলে দিল লোকটাকে।
ইসক্রিয়াস এবারে সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করে সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিক পানে। আপনি ঠিক আছেন? মেয়েটি অল্প হাসি উপহার দিয়ে বলে, ইয়েস থ্যাঙ্কস, আপনি যথেষ্ট হেল্প করেছেন। আপনি পুলিশ? খুব উৎকণ্ঠা হয়ে শুধোয় সে। ইসক্রিয়াস অল্প হেসে বলল, হ্যাঁ। হাই, আমি রাইসা। আমার পুলিশ ভীষণ পছন্দের। ইসক্রিয়াস অবাক হয়ে তাকালো রাইসার দিকে। মেয়েটা অদ্ভুত সুন্দরী। আমি ইসক্রিয়াস। জানি। বাপ রু উঁচিয়ে শুধোয়। কি করে? থতমত খেয়ে গেল রাইসা। অতপর বিস্তর হেসে বলল, আরে এই যে আপনার ওয়ালেট, আইডিটাও পড়ে গেছিল। কোন ফাঁকে ওয়ালেটটা পড়ে গেছে তা দেখেনি সে। থ্যাঙ্কস এ লট রাইসা। এই থেকে শুরু হয় রাইসা এবং ইসক্রিয়াসের কথোপকথন এবং দেখা সাক্ষাৎ। দুজনের মধ্যে কম দিনেরই ভাব বিনিময় হয়। পরপর অতপর প্রেম। ইসক্রিয়াস নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে রাইসাকে। খোঁজ নিয়ে জানতে পেরেছে রাইসা চাইল্ড হোমে বড় হয়েছে। তার ফ্যামিলি বলতে কেউ নেই। যখন প্রথমবার নিজের মনের কথা রাইসাকে জানায়, সে আবেগে আপ্লুত হয়ে জাপটে ধরে ইসক্রিয়াসকে। রাত্রির প্রথম প্রহর। উপন্যাসের একটি বই নিয়ে করিডোরের কাছে চুপচাপ বসে আছে স্মাইলি। তার ভীষণ ভীষণ পছন্দের উপন্যাসের বইগুলো। এগুলো সব বাংলাদেশ থেকে নিয়ে আসার সময় সবগুলো লাগেজে করে নিয়ে এসেছে। বইয়ের ভাঁজে প্রাণ লুকিয়ে আছে। স্মাইলি বই নিয়ে চুপচাপ বসে আছে। পাশের কক্ষ থেকে গুনগুন শব্দে ভেসে আসছে কানে। অবাক হয় স্মাইলি। কারা যেন মনে হচ্ছে কথা বলছে। শব্দগুলো ফিসফিসানির মতো কানে আসছে। বই বন্ধ করে শব্দের উৎস খুঁজতে সেদিকে হাঁটা ধরল স্মাইলি। করিডোর পার করে এগিয়ে যেতেই শব্দটুকু আরো তীব্র হতে লাগলো। স্মাইলি আরো খানিকটা এগিয়ে গেল। ইদ্রানের রুমের কাছে আসা মাত্র শুনতে পেল মিসেস এনার কণ্ঠস্বর। কাতর স্বরে বলছেন, তুমি এমন করতে পারো না লুসিফার। আমি কতটা কষ্ট করেছি এতগুলো বছর ধরে, সেগুলো কি হবে? মায়ের কাতর স্বরে বলা কথাগুলো শুনতেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল স্মাইলির। ইদ্রান কি এমন বলল যাতে তার মা এমনভাবে বলছে? এবারে ইদ্রানের ভারী কণ্ঠস্বর শুনতে পেল সে। মিসেস এনা, আপনি একটু বেশি বেশি করছেন না এবারে? যদি আমি আমার জিনিসটা নাই পাই আর আপনি সেটা নষ্ট করার বিন্দুমাত্র চেষ্টা করেন, তাহলে আইসয়ার আমি আপনাকে। খট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো স্মাইলি। তরিতে পিছনে ফিরে তাকালো ইদ্রান। স্মাইলি শক্ত মুখ করে দাঁড়িয়ে আছে। দিশা, তুমি এখানে কি করছিস মা? ভেতরে যা। এনার চোখ মুখ স্বাভাবিক লাগলো না স্মাইলির কাছে। মা, তোমাকে কি নিয়ে হুমকি দিচ্ছিল উনি? এই যে আপনি কি বলছিলেন মাকে? ইদ্রান চুপ করে গিয়ে কাউচের ওপর বসলো। মিসেস এনা দ্রুত এগিয়ে এসে বাহু টেনে ধরে স্মাইলির। চল তুই, ওর সাথে কথা বলতে হবে না। স্মাইলি বেঁকে বসলো। রাগ দেখিয়ে বলল, তুমি যাও না মা, আজকে এই লোকটাকে আমি দেখে নেব। মিসেস এনাকে জোরপূর্বক বাইরে বের করে দিল স্মাইলি। পূর্ণ দৃষ্টি আকর্ষণ করলো এবারে। বসে থাকা ইদ্রানের ঠোঁটের কোণে ঝুলছে দুষ্টু হাসি। হাসছেন কেন আপনি? এবারে শব্দ করে হেসে উঠল ইদ্রান। তোমার বোকামো দেখে হাসছি ডিয়ার। স্মাইলি অবাক হলো। কি বোকামো করেছে সে? মানে এটাই ডিয়ার, বন্ধ রুমে যা কিছু হতে পারে। যেমন ধরো তোমাকে চুমু খেললাম, বা এটাও করতে পারে ধুম করে বাসর করে ফেললাম। চোয়াল ঝুলে গেল স্মাইলির। ও গড, আপনি এত ঠোঁটকাটা কেন? মুখশ্রী জুড়ে স্পষ্ট গম্ভীর্য ফুটে ওঠে ইদ্রানের। তীর্যক চোখে তাকায় সামনের হলদেটে রমণীর পানে, যে কিনা হলুদ রঙের টি শার্ট পরেছে। গলায় দুদিকে ঝুলছে ওড়না। লিসেন, আমাকে কিন্তু অহেতুক ব্যাপার নিয়ে বলতে আসবেন না লিটল প্রিন্সেস। লিসেন, আমাকে কিছু অহেতুক ব্যাপার নিয়ে বলতে আসবে না লিটল প্রিন্সেস। অন্য কিছু বলার চেয়ে সারাদিন নিজেকে নিয়ে বলো, আমি একটুও বিরক্ত হব না। আর মিসেস এনা, ওনাকে বলো সাবধান হতে, না হলে ফল মোটেও ভালো হবে না। ইদ্রান থমথমে মুখ দেখে বিরক্ত হলো স্মাইলি। দেখুন, আপনি একদম গলাবাজি করবেন না বলে দিচ্ছি। আপনি আমার মাকে কি বলছেন? কেন মা অসহায়ভাবে বলছিল ওই কথাগুলো? ইদ্রান নৈশব্দে পেরিয়ে গেল। টুকরো টুকরো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আকাশে। কলেজ প্রাঙ্গণ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে স্মাইলি।
ওর সাথে আছে ন্যান্সি। অপেক্ষা করছে সে। কি হয়েছে, তুমি দাঁড়িয়ে আছো কেন? বাড়িতে যাবে না? ন্যান্সির উত্তর করলো না। অপেক্ষায় রইল কিছু একটার। এবারে প্রচন্ড বিরক্ত হচ্ছে স্মাইলি। রাগান্বিত স্বরে বলল, ন্যান্সি, আমি কিন্তু চলে যাব। অস্থির হয়ে ওঠে ন্যান্সি। 5 মিনিট অপেক্ষা করো প্লিজ। অতঃপর ফের 5 মিনিট অপেক্ষা করলো স্মাইলি। কিছুক্ষণ পর একজন লোক কিছু একটা হাতে করে নিয়ে এগিয়ে এলো। হাতের ঝুঁটিটা কাপড় দিয়ে ঢাকা। স্মাইলি ঝুঁটিটা নেওয়া মাত্র লোকটি চলে গেল। এটাতে কি আছে গো, দেখি। ন্যান্সি ঝুড়িটা এগিয়ে দিল স্মাইলির দিকে। কাপড় সরাতেই চমকে ওঠে স্মাইলি। এটা তো সেই বিড়াল ছানা যেটা লুসিফারের ভয়ে ফেলে চলে এসেছিল রোজি। ন্যান্সি অধর বাঁকিয়ে হাসলো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ন্যান্সি। আমি তো ভুলেই গিয়েছিলাম ওর কথা। থ্যাংক ইউ সো মাচ। আই এম সো হ্যাপি। ন্যান্সি স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, স্মাইলি নিজের জিনিসটা বেশ খুশি হয়েছে পেয়ে। কিন্তু তুমি এটা কোথায় পেলে? প্রশ্ন শুনে ঘাবড়ে গেল ন্যান্সি। তাকে বিচলিত মনে হচ্ছে। কি হলো বলো? ন্যান্সি, তুমি অদ্ভুত। হুট করে আমার জীবনে এসেছো। এমনভাবে কেয়ার করছো যেন এটাই তোমার কাজ। আমি ভাবতে পারছি না একটা মানুষ সব ছেড়ে ছুড়ে আমাকে নিয়ে সবসময় ভাবে। এখন বলো তো তোমার উদ্দেশ্য কি? কি চাও তুমি? কপাল পেয়ে ঘাম গড়িয়ে পড়ে শুকনো ঠোঁটজোড়া আলতো করে ভিজিয়ে বলল, আরে স্মাইলি, আমার তেমন কোনো ফ্রেন্ড নেই। আসলে ছোট থেকেই তো একা আছি, তাই হঠাৎ তোমাকে পেয়ে নিজেকে ধরে রাখতে পারিনি। সব সময় মনে হয় তোমার খেয়াল রাখি, তুমি যাতে আমাকে বিশ্বাস করতে পারো। সত্যি বলছি, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। চোখ দুটো ভিজে উঠেছে ন্যান্সির। অস্থির হয়ে ওঠে স্মাইলি। অপরাধী কণ্ঠে বলে ওঠে, সরি ন্যান্সি, প্লিজ তুমি কেঁদো না। আমি সত্যি ভয় পেয়েছিলাম, তাই এভাবে জাজ করছি। প্লিজ ন্যান্সি, আই এম সরি। ন্যান্সি চমৎকার হাসি উপহার দিল। ঠিক আছে, সমস্যা নেই। হঠাৎ করে আসলে এমন সন্দেহ হবে, হঠাৎ করে আসলে এমন সন্দেহ সবাই করে। তবে আমি সবসময় বলবো, তোমাকে দেখে রাখার দায়িত্ব আমার। তুমি তো অসুস্থ, তাই এটা আরো বেশি করে করতে হবে। স্মাইলি মুগ্ধ নয়নে তাকালো ন্যান্সির মুখ পানে। মেয়েটা কি চমৎকার একটা মানুষ। হঠাৎ করে এসে কতটা আগলে নিল। যাক, কেউ একজন তো পেল যে তাকে কতটা ভালোবাসে। আচ্ছা ন্যান্সি, তুমি কখনো কাউকে ভালোবেসেছো? এমন সময় এই প্রশ্নের জবাবে কি বলবে ন্যান্সি খুঁজে পেল না। জোরপূর্বক হেসে বলল, হঠাৎ এ প্রশ্ন? স্মাইলি প্রফুল্ল চিত্তে আওড়ালো, জানতে চাইছি। আসলে সত্যি সত্যি ভালোবাসলে কেমন ফিল হয় সেটাই জানতে চাইছি। ন্যান্সি আর স্মাইলি গিয়ে বসলো বেঞ্চে। ন্যান্সি মৃদু মাথা দুলিয়ে বলল, বেসেছি। চমকে ওঠে স্মাইলি। বিস্মিত নয়নে তাকালো ন্যান্সির দিকে। সত্যি? আচ্ছা, কে সে? কেমন দেখতে? মানব স্পটে ভেসে এলো সেই সুদর্শন সুপুরুষ, যার চোখ দুটো নীল সমুদ্রের মতো গভীর, যার নীলাক্ষী জোড়ায় দৃষ্টি স্থির হতেই হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে ওঠে। সে ভীষণ সুদর্শন, এতটাই সুদর্শন তাকে শব্দে ব্যাখ্যা করা সম্ভব নয়। তার চোখ দুটো নীল। ইউ মিন ব্লু আইস? ন্যান্সি মাথা দুলে দুষ্টু হেসে বলল, ব্লু আইস। স্মাইলি খিলখিলে হেসে বলল। তারপর ন্যান্সি মুগ্ধ কণ্ঠে বলে চলেছে, সে এতটাই সুন্দর যার সামনে আমি নিজেকে ফিকে মনে করি। তার ক্লিন শেভ করা গাল, ঠোঁটের কোণে সবসময় লেপ্টে থাকা হাসিটুকু, সবটাই হিপনোটাইটিস করে। তার বুকের ঠিক মাঝখানে একটা ট্যাটু আছে, একদম সূর্যের মতো। স্মাইলি উদ্গ্রীব হয়ে ওঠে। ন্যান্সির মুখে তার সৌন্দর্য শুনে বলল, ইস, তোমার কথা তো শুনে মনে হচ্ছে এক নজর দেখলে ভালো হতো। ন্যান্সি মুচকি হাসলো। শুধু কি দেখা, ন্যান্সি তো তাকে ছুঁয়েছে, খুব কাছ থেকে ছুঁয়ে দেখেছে মাফিয়া। তার ব্যাকুলতা, অস্থিরতা, উন্মাদনা সবকিছু সাক্ষী হয়েছে সে। সে কল্পনার থেকেও বেশি সুন্দর। তার সৌন্দর্যের ব্যাখ্যা শব্দে করা অসম্ভব। স্মাইলি আমার দেখা শ্রেষ্ঠ সুপুরুষ। মিনিট 10 পর একটি ব্ল্যাক কার এসে থামলো। সেই গাড়ি। কপালে ভাঁজ পড়ল স্মাইলির। লুসিফার। গাড়ি থেকে নেমে এলো ড্রাইভার।
একটি চিরকুট এগিয়ে দিল স্মাইলির দিকে। চিরকুট নেওয়া মাত্র নত মস্তকে দাঁড়ালো। এমনভাবে দাঁড়িয়েছে যদি চোখ তুলে তাকায় তাহলে বুঝি সে আর বাঁচতে পারবে না। স্মাইলি লক্ষ্য করে দেখেছে LAB প্যালেসের কোনো গার্ড বা সার্ভেন্ট কেউ বা তার দিকে চোখ তুলে তাকায় না, বরাবরই নতমস্তকে দাঁড়ায়। আজও তার বিপরীত হয়নি। চিরকুটে স্পষ্টভাবে লেখা আছে, তাড়াতাড়ি গাড়িতে উঠে চলে এসো, নো মোর ওয়ার্ড। বিরক্তিকর ব্যাপার, এখন কোথায় নিয়ে যাবে এই লোকটা? ন্যান্সি নীরব দর্শক হয়ে সবটা দেখে যাচ্ছে। স্মাইলি চিন্তিত মুখ দেখে শুধোয়, কি হয়েছে তোমার? চিন্তিত লাগছে? যেতে হবে আমাকে। ন্যান্সি অমত করল না, যেতে দিল তাকে। গাড়ি উঠে বসতে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। ওদের গাড়ি দৃষ্টিসীমানার বাইরে না যাওয়া অবধি দাঁড়িয়ে রইল ন্যান্সি। গাড়িটা অদূরে চলে যেতে ন্যান্সি গুটি গুটি পায়ে কলেজের পিছনে খালি মাঠের দিকে গেল। একটি বড় কাপড় দিয়ে কিছু একটা ঢাকা দেয়া। এগিয়ে গিয়ে কাপড়টি সরিয়ে ফেলল। বেরিয়ে এলো চকচকে কালো রঙের বাইক, সাথে রয়েছে হেলমেট। ব্যাগ রেখে মাথায় হেলমেট পরে নিল সে। বাইকে উঠে বসলো সে। যতটা সম্ভব গতি বাড়িয়ে ছুট লাগালো অজানা গন্তব্যের উদ্দেশ্যে, যা কেউ জানে না শুধু ন্যান্সি ব্যতীত। কিছু মানুষের লুকানো এক সত্তা রয়েছে যা প্রকাশ প্রায় ধীরে ধীরে। হয়তো ন্যান্সিরও রয়েছে, যেটা স্মাইলির কাছে অজানা। শুট, বাসখাই কণ্ঠে বলা শব্দটা শুনলেই ট্রিগার চাপলো ন্যান্সি। ভেতর থেকে বিদ্যুৎ বেগে বেরিয়ে গেল গুলি। চমকে ওঠে রিভলভার ছেড়ে দিল মেয়েটা। ভয়ে সেধিয়ে গেল সে। আড়ালে লোকটা দাঁড়িয়ে ভিডিও করছে। ইদরান নাকে হিসিয়ে বলল, এভাবে তুমি গুলি করে আফ্রিদকে শেষ করবে? ন্যান্সি কেঁপে উঠল রীতিমতো। সত্যিই তো, এর আগে কখনো রিভলভার ছুঁয়েও দেখেনি, তাহলে চালাবে কি করে? লিসেন ইলহাম, তোমাকে যদি আফ্রিদকে শেষ করতে হয় তাহলে নিজেকে শক্ত করতে হবে। নিজেকে এমনভাবে তৈরি করতে হবে তোমার হাতেই যেন ধ্বংস হয় তার। ইদরানের কথায় তপ্ত নিঃশ্বাস ছাড়ল ন্যান্সি। আদতেও কি আফ্রিদকে আঘাত করতে পারবে সে? আফ্রিদের সামনে দাঁড়ালে বুকের ভেতর কাঁপে তার। ভয়ে সে দিয়ে যায়। যতই চোপা করুক সে ভয় পায় না, কিন্তু দিন শেষে খুব ভয় পায় তার আফ্রিদে হোসেনকে। মাউস হয়ে কাটকে অ্যাটাক করতে চাওয়া বোকামি নয়। মাউস হয়ে ক্যাটকে অ্যাটাক করতে চাওয়া বোকামি নয় কি? কপালের ভাঁজ পড়ল ন্যান্সির। তা আরো গাঢ় হলো ইদরানের কথা শুনে। ওয়েট এ মিনিট, আপনি আমাকে মাউস বললেন? ইদরান এক পেশে হেসে বলল, মাউসকে মাউস বলবো না তো আর কি বলবো? ন্যান্সি মোটেও সহ্য হলো না এসব। ইদরানের আচরণগুলো কেমন অদ্ভুত লাগে তার নিকটে। তো ডিয়ার, তুমি কাল রাতে ভয় পেয়েছিলে বুঝি? মানে আমি হঠাৎ ফ্ল্যাটে যাওয়াতে? গা শুদ্ধ শিশির করে উঠল ন্যান্সির। সত্যি সে ভয় পেয়েছিল। আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, আর কখনো আপনি রাত বিরাতে ফ্ল্যাটে যাবেন না। ইদরান দীর্ঘশ্বাস নিয়ে বলল, ওকে ডিয়ার, আই এম রিয়েলি ভেরি সরি, আমি জাস্ট মজা করেছিলাম। ন্যান্সি মোটেও তার কথা গলল না। গলবেই বা কেন? এদের বিশ্বাস করা মোটেও উচিত নয়। ইদরান মোটেও এই মেয়েকে সরি বলতো না, কিন্তু ওই যে এক বাটপার যে কিনা ফোনে হুমকি দিয়েছে। এই তো কাল রাতে হুট করে কল এলো। রিমাইন্ডার, তুই ইলহামকে সরি বলবি, না হলে আমি স্পেনে গেলে ঠিক কপালে শুট করা হবে। ইদরান থতমত খেয়ে গেল। এই পাগল বলে কি? আফ্রিদ রাত থেকে যেন উন্মাদ হয়ে আছে ন্যান্সির কান্না ভেজা কণ্ঠস্বর শুনে। ব্রো, তুই কি পাগল হয়ে গেছিস? আরে ইয়ার, আমি একটু ফান করেছি। হয়তো আফ্রিদ সজরে কিছু আঘাত করেছে। ইদরান বুঝতে পারল না ঠিক কিসে আঘাত করেছে। আমি তোর বন্ধু নই, যেটা বললাম মনে থাকে যেন। তোর ফানের চক্করে ওর চোখে পানি এসেছে। বলবো না সরি? কি করবি? প্রত্যুত্তরে এমন কথায় ক্ষিপ্ত হলো আফ্রিদে হোসেন। ওষ্ঠ হতে বেরিয়ে একটি শব্দ, শুট। সহসা দূরের বিল্ডিং থেকে একজন সাব শুটার ট্রিগার স্পেস করলো রাইফেলের। অমনি বিদ্যুৎ বেগে গুলিটা ছিটকে এসে থাই গ্লাস ভেদ করে ইদরানের বাহুর পাশ কাটিয়ে পোর্ট্রেটে গিয়ে লাগলো। চমকে ওঠে ইদরান। এটা ট্রেলার ছিল, যেটা বললাম তা না করলে ফিল দেখাবো। আফ্রিদের কথায় আর তর্ক করলো না ইদরান। দেখা গেল কিং সত্যি রেগে মেগে তাকেই ওপরে পাঠিয়ে দিয়েছে।
নোংরা শার্টটা মুখের ওপর ছুঁড়ে ফেলল ঈশান। তিতলি তেলে বেগুনে জ্বলে ওঠে। এই সমস্যা কি আপনার? খোঁজাখুঁজি করছেন কেন? ঈশান আছে মহা টেনশনে। এর মধ্যেই রংপুরের মায়া তাকে জ্বালিয়ে খেলো। দেখতে পাচ্ছ না শার্টটা নোংরা? যাও পরিষ্কার করে ধুয়ে দিবে, একদম ঝকঝকে করে দিবে। ঈশান রাজার মতো হুকুম শুনে অক্ষিকোট বড় হয়ে এলো তিতলির। মুখ বাঁকিয়ে অদ্ভুত ভঙ্গিতে বলল, ওই মিয়া, আমারই কি আপনার চাকর মনে হয়? ঈশান অপকটে বলে ওঠে, না বউ মনে হয়। আরেক দফা চমকে ওঠে তিতলি। ইলহাম আপু একবার আসুক, তারপর দেখবেন সব বলবো। ঈশান কি ভেবে যেন তিতলির কাছাকাছি এলো। ঠোঁটের কোণ বাঁকিয়ে কিছু একটা ভেবে বলল, সব যেহেতু বলবে তাহলে এটাও বলো ঈশান তোমাকে চুমু খেয়েছে। তিতলি বুঝি আকাশ থেকে পড়ল, চমকে ওঠে। কিন্তু আমি কেন মিথ্যে বলবো? আপনি তো আমাকে চুমু খাননি। ঈশান তিতলির ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে ঠোঁটের কিনারায় চুমু খেয়ে বসলো। তিতলির মনে হলো তার পুরো পৃথিবী ঘুরে যাচ্ছে। এটা কি হলো? সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে ন্যান্সি। ক্লান্ত দেখাচ্ছে তাকে। ট্রেনিংয়ে যে এতটা কষ্ট হয় তা আগে বুঝতে পারেনি সে। ফোন এলো। এই সময় কে কল করতে পারে তাও জানে ন্যান্সি। অগত্যা ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করতে আফরিদ বলে ওঠে, একা একা শাওয়ার নিলি, আমাকে মনে পড়েনি? ন্যান্সি সামান্য হাসলো, ভ্রু উঁচিয়ে বলল, সব দেখেন তাই না? আফরিদ সামনের মনিটরে দৃষ্টি স্থির রেখে ঠোঁট কামড়ে হাসলো, সব দেখছি। ন্যান্সি সতর্ক দৃষ্টি বলে চারিদিকে দেখলো ঠিক কোথায় হিডেন ক্যামেরা লাগিয়েছে লোকটা। দৃষ্টি বুলাতে বুলাতে বলল, এখানেও শান্তি পাচ্ছি না আপনার জন্য। আফরিদ লম্বা নিঃশ্বাস টেনে আফসোসের সুরে বলে, তোর শরীরের মিঠা মিঠা ঘ্রাণ মিস করছি আমি। ন্যান্সির মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে, দুষ্টু বুদ্ধি খেলে যায়। মিটিমিটি হেসে বলল, তাই? আফরিদ দুগালে ভর দিয়ে গভীর মনোযোগ দিয়ে দেখল অদূরে লাল গালওয়ালি মেয়েটাকে। আহ্লাদে কণ্ঠে বলল, এত কিউট কেন বে? ন্যান্সি সাউন্ড বক্সের কাছাকাছি গিয়ে দাঁড়ালো, ঠোঁট বাঁকিয়ে আওড়ালো, আপনি লুকিয়ে লুকিয়ে সব দেখেন তাই না? ঠিক আছে, তাহলে এবার আমার নাচ দেখুন। আফরিদ অনুভব করলো তার হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে উঠছে। নাচ মেরি রানী গানটা ছেড়ে দিল ন্যান্সি। দুষ্টু ভঙ্গিতে এদিক ওদিক ঘুরে নেচে বেড়াচ্ছে। আফরিদ চমকালো স্থির আর থাকতে পারল না। আকস্মাৎ ঠোঁটের কোণে লাজুক হাসি খেলে গেল। ফোনটা কানে চেপে রেখেই বলল, হাই, মরে গেলাম জানকি বাচ্চা। ন্যান্সি গুনগুন শেষের বাক্যগুলো বলেই চলেছে, ডান্স মেরি রানী। তার ঠোঁটের তাল মিলিয়ে আফরিদ একই সুরে আওড়ালো, নাচ মেরি রানী। ইস, এখন তোর কাছে থাকা উচিত ছিল গভীর আদরের জন্য। আফরিদ এক প্রকার লাফিয়ে উঠেছে। এতটা খোলামেলা ন্যান্সিকে, এতটা আপ্লুত কখনোই দেখেনি সে। ন্যান্সি তার কথায় কিরমিরিয়ে ওঠে, অসভ্য। আফরিদ নিজে চুল খামচে ধরে, ঠোঁটের কোণে এখনো লাজুক হাসি বিদ্যমান। সে তার বইয়ের নৃত্য দেখে লজ্জা পাচ্ছে। কেন পাচ্ছে? পাওয়ার কথা নয়, কিন্তু তবুও লজ্জা পাচ্ছে। ভীষণ অসভ্য। এখন কাছাকাছি থাকলে যোজন বিয়োজন করতাম। আশেপাশে তাকে জিভ বের করে ভেঙচি কাটলো। সে জানে আফরিদ তাকে দেখছে। আফরিদ ইচ্ছে করছে এক ছুটে তার কাছে গিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ভালোবাসা দিতে, কিন্তু এখন যে সম্ভব নয়। ক্লান্ত শরীরে রুমে যাওয়ার প্রয়োজন বোধ করলো না ন্যান্সি। সোফায় লম্বা হয়ে শুয়ে ঘন ঘন নিঃশ্বাস টানতে লাগলো। আফরিদ আশেপাশে দৃষ্টি বুলিয়ে দেখলো কাইটান কোথায়। বাকেটে চুপচাপ বসে আছে বিড়ালটা। আফরিদ ডাকতে লোমো শরীরটা নিয়ে দুলতে দুলতে এগিয়ে এলো। পায়ের কাছে এসে শরীর ঘেঁষে আদর করে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে অবুঝ প্রাণীটি। আফরিদ বিড়ালটাকে কোলে তুলে নিয়ে ল্যাপটপের দিকে ইশারা করলো। ততক্ষণে নিঃশ্বাস গভীর ঘুমে তলিয়ে গেছে। একটু পরপর নিঃশ্বাস টানছে সে। ওই যে খ্রিস্টান মেয়েটাকে দেখছিস, ওই মেয়েটাকে আমি ভীষণ ভালোবাসি। কাইটান ল্যাপটপের স্ক্রিনে ন্যান্সিকে দেখে লাফিয়ে ওঠে, ছুতে চায় তাকে এতদিন ধরে পেলে পুষে বড় করা মানুষটি এক নজরে চিনতে পেরেছে। আফরিদ হালকা হেসে তার মাথায় আদুরে হাত বুলিয়ে চাপা কণ্ঠে বলে, একটা সিক্রেট শুনবি? কাইটান প্রত্যুত্তরে ম্যাও ম্যাও।
ডাকটা দুবার করলো। আফ্রিদ ঘুমন্ত ন্যান্সির দিকে দৃষ্টি নিবদ্ধ করে মুগ্ধ নয়নে চেয়ে থাকে। অন্যমনস্ক হয়ে বলে, তোর আম্মা একদিন আমার আঙুল ধরে বলেছিল আমার চোখ দুটো ভীষণ সুন্দর, তার পছন্দ হয়েছে। অথচ তাকেই টিগার পয়েন্টে দাঁড় করিয়ে রেখেছিলাম আমি। তখন তোর মা এইটুকুনি ছিল। আফ্রিদ দিয়ে মেপে দেখালো ন্যান্সি ঠিক কতটা ছোট ছিল। পর মুহূর্তে নিজেই হেসে উঠল। মন চাচ্ছে সোফা থেকে কোলে তুলে রুমে গিয়ে বুকে নিয়ে ঘুমাতে পারত, তাহলে বোধহয় ভীষণ শান্তি লাগতো। শেষবারের মতো স্ক্রিনে দৃষ্টি বুলিয়ে মুগ্ধ কণ্ঠে বলে, আমার বাঘিনী। বর্তমান সালে এসে আগেরকার ঘটনাগুলো যে এভাবে সামনে আসবে কল্পনা করেনি সে। অথচ ঘটনা ঘটেছে আজ থেকে 12 বছর আগে। একজন সায়েন্টিস্টের বাড়িতে হামলা করেছে দুজন, যাদের কোনো খোঁজখবর পাওয়া যায় না। তারা হুটহাট করে হামলা করেছিল। সেই হামলায় নিহত হয়েছে একজন, কিন্তু দ্বিতীয়জনের কি হয়েছিল তা কেউ জানে না। তথাকথিত শুনতে পাওয়া গেছে ফ্যামিলি থেকে নাকি 3 জন সদস্য নিখোঁজ, তাদের পাওয়া যায়নি। অথচ সেই ঘটনা থেকে একটা সন্দেহজনক কথা হচ্ছে সায়েন্টিস্ট মিস্টার আলবার্টের বলা কথা। প্রেস মিডিয়ার কাছে তিনি বলেছেন কেউ নিখোঁজ নয়, পুলিশ তদন্ত চালাচ্ছে হামলাকারীদের মধ্যে দ্বিতীয়জনকে খোঁজার এবং তারা কিসের জন্য হামলা করেছিল সেটা জানতে। ঘড়ির কাঁটা টিকটিক করে ঘুরছে। হাতের মুঠোয় থাকা প্রতিটি নিউজ পেপারে কাটিংগুলো বারবার দেখে চলেছে ন্যান্সি। সবকিছু জট পাকানো মাথার ওপর দিয়ে যাচ্ছে। এটা কি হলো? মানেটা কি? 12টা বছর আগের গল্প এভাবে সামনে কেন আসছে? নিউজ পেপারের খবর এবং অন্য সব তথ্য থেকে ন্যান্সি এটুকু জানতে পেরেছে সায়েন্টিস্টের পরিবারের কেউ আজ অবধি সামনে আসেনি। কখনো কোথাও তাদের সোশ্যাল মিডিয়ার সামনে আনা হয়নি। আশ্চর্যের বিষয়, ওই হামলার পর সায়েন্টিস্টের ফ্যামিলি হুট করেই বার্সেলোনা থেকে উধাও হয়ে যায়। এরপর নিখোঁজ। একটা মানুষ তার পরিবারের সকলকে নিয়ে উধাও হয়ে গেল, কর্পূরের মতো উবে গেছে, অথচ কেউ খুঁজে বের করতেই পারল না। শুন বান্দি, জানকি বাচ্চা, এই কালারটা ভাল লাগে না। হট কালার পরবি, যাতে আমার খালি তোকে ছুতে ইচ্ছে করে। নাইস অ্যান্ড অ্যাক্টিভিট ইয়ার। আফ্রিদের কথায় চমকে ওঠে ন্যান্সি। ন্যান্সি ঠায় দাঁড়িয়ে আছে। কি বলল আফ্রিদ? দ্রুত ড্রেসিং টেবিলের কাছে গেল। ওনার ফাঁক দিয়ে উকি দিচ্ছে তার ফিতেটা। চকিতে ঘাড় ফিরিয়ে বাইরের দিকে দৃষ্টি ফেলল। অসভ্য লোকটা এটা ইশারা করলো। ন্যান্সি তিরিক্ষি মেজাজে বলে ওঠে, নষ্ট পুরুষ একটা, আপনি আমার ওপর নজর রাখছেন, কোথায় কোথায় হিডেন ক্যামেরা লাগিয়েছেন, কেন এমন করছেন? আপনি এসব কেন করছেন? আফ্রিদ ওভারকোটটা জড়াতে জড়াতে বললাম যে লাইফ তোর রুলস আমার। ন্যান্সি হিসিয়ে বলে ওঠে, আপনাকে আমি ছাড়বো না, ট্রাস্ট মি। আফ্রিদ ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে বলল, উফ মাতারি রে, ছাড়িস না, আমিও চাই তুই ধরে রাখ। ন্যান্সি রাগে ফুঁসছে। আফ্রিদ ফের বলে ওঠে, খুব শীঘ্রই স্পেন আসছি, ওয়েট কর। আটকে ওঠে ন্যান্সি। আসছে মানে? আপনাকে মেরে ফেলবে ইদরান ভাইয়া। গা তুলে হেসে ফেলল আফ্রিদ। ধীরে ধীরে গিয়ে গাড়িতে উঠে বসলো। এদিকে গাড়ি স্টার্ট দিল ঈশান। দেখাই যাক কে কাকে মারে। ন্যান্সি তপ্ত নিঃশ্বাস ছাড়ল। ধরা সেই গলায় বলে ওঠে, আপনি এমন একজনকে ভালোবাসেন যে আপনার ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। হালকা হাসলো আফ্রিদ। সিটে গা এলিয়ে প্রসন্ন চিত্তে বলে, ধ্বংসকারীর মাঝে আমার প্রাণভ্রমরা লুকিয়ে আছে। ন্যান্সি তাচ্ছিলের হাসি টেনে বলল, ফিরে এসে আপনার বুকের বাঁ পাশে গুলি চালাবো, যেন বাঁচতে না পারেন। আফ্রিদ লম্বা নিঃশ্বাস টেনে বুকের ডান পাশে হাত চেপে বলল, উফ, তুই বুকের ডান পাশে শুট করিস, আমার ডান পাশটা তোকে ভালোবাসে। অস্ত্রোপচারের নতুন ফন্দি বানানো হয়েছে। এটা মাস্টার প্ল্যান লুসিফার এলেন ইদরানের। এবারে জঙ্গলের রাস্তা ধরবে ওরা। গতবার ধরতে গিয়েও পারল না ইসলিয়াস, কিন্তু এবারে আর সেই ভুল করা সম্ভব নয়। ফোর্স রেডি আছে ইতিমধ্যেই, স্পেশাল ফোর্স। আপাতত তাদের প্ল্যান সম্পর্কে কাউকে অবগত করা যাবে না। ল্যাপটপে কিছু ফাইলগুলো চেক করে নিল ইসলিয়াস। এবারের সুযোগ সে কোনোভাবেই মিস করতে চাইছে না।
পকেটে থাকা ফোনটি ভাইব্রেট করা মাত্র ল্যাপটপে শাটার বন্ধ করে ফোন বের করলো। রাইসার কল করেছে। অধর কোণে অল্প হাসি ফুটে উঠল। তবে কপালে পড়েছে চিন্তার ভাঁজ। মেয়েটা তার জন্য বিপদে পড়ছে। ইসক্রিয়াস শিওর এই কাজটা ইসক্রিয়াসের। ফোনটি ভাইব্রেট করতে করতে বন্ধ হয়ে গেল। ইসক্রিয়াস কিছু একটা ভেবে জিপের চাবি নিয়ে উঠে দাঁড়ালো। দিবাংকে ডেকে বলল, আমি একটু বের হচ্ছি দিবাং, তুমি থেকো। স্যার কোথায় যাচ্ছেন? আমিও যাব। ফের হাসলো ইসক্রিয়াস। না দিবাং, তুমি থাকো, আমি একটু LABর সঙ্গে সাক্ষাৎ করে আসি। আটকে ওঠে দিবাং। অস্থির কণ্ঠে বলে, স্যার আমিও যাব আপনার সঙ্গে। আরে দিবাং না, আমি চাই না তুমি বিপদে পড়ো। আপাতত LAB সঙ্গে দেখা করাটা আমার খুব জরুরি। তুমি বরং পুলিশ স্টেশনে থাকো। দিবাং আর কথা বাড়ালো না। এদিকে জিপ নিয়ে বেরিয়ে পড়ল ইসক্রিয়াস। আপাতত LAB ইন্ডাস্ট্রিতে যাবে। তবে কিসিত সন্দেহ হচ্ছে, আদতেও কি লুসিফারকে ওখানে পাবে? আফরিদ এহসান যে কোনো সময় স্পেন আসতে পারে। তার আগেই তোমাকে নিজেকে তৈরি করতে হবে। ইদরানের কথায় টনক নড়ে ওঠে ন্যান্সির। কপাল কুঞ্চন করে শানিত কণ্ঠে বলল, তাতে ভয় কিসের? এটা তো আপনার রাজ্য, আপনার হাতের মুঠোয়। তাকে আশা থেকে আটকান। ইদরান ঠোঁটে ঠোঁট চেপে কিছু একটা ভেবে বলল, উফ, এটা আমার রাজ্য নয়, এটা আফরিদ এহসানের রাজ্য। স্পেন মাফিয়া কিং এর নাম শুনলেই কাঁপে। ন্যান্সি থমকালো, চমকালো, স্থির হয়ে গেল পুরো। কিন্তু সে তো বাংলাদেশকে কন্ট্রোল করে। ইদরান চেয়ারে বসিয়ে থুতনিতে আঙুল ঠেকিয়ে বলল, ডিয়ার মাউস, একটা কথা বলি, আফরিদ এহসান ক্রিমিনাল। এমন কোনো দেশ নেই তাকে খুঁজছে না। সে আন্ডারওয়ার্ল্ডের একাই রাজত্ব করে চলেছে বাংলাদেশ থেকে। সেখানে স্পেন তো ওর জন্মস্থান কথাটা শুনে মাথার ওপর আকাশ ভেঙে পড়ল ন্যান্সির। দপ করে বসে পড়ল সোফায়। বিস্মিত নয়নে তাকিয়ে আছে ইদরানের দিকে। সেই স্পেনের নাগরিক। ইদরান যেন কিছুটা আশ্চর্য হলো। অসন্তোষ প্রকাশ পাচ্ছে তার চাহনিতে। এতগুলো মাসের সংসার, অথচ জানোই না সে স্পেনের নাগরিক। ওয়াও! ন্যান্সির কথাগুলো শোনার পর থেকে ঘোরের মধ্যে আছে। সবকিছু গুলিয়ে যাচ্ছে। আফরিদ তো একটিবার বলেনি সে স্পেনের নাগরিক। জামা কাপড় গুছিয়ে নিয়েছে সবকিছু। মিসেস এনা স্মাইলিকে নিয়ে বেরিয়ে পড়েছে চলে যাবে বলে। মিস্টার রায়ান আটকালেন ওদের। কোথায় যাচ্ছেন এনা? এনা চারিদিকে এক পলক তাকিয়ে বলল, আমরা আর এখানে থাকবো না মিস্টার রায়ান, আমরা যাচ্ছি। কি? চমকিত হয়ে শুধুই মিস্টার রায়ান, আপনারা যাচ্ছেন মানে? ইদরান জানতে পারলে কি হবে বুঝতে পারছেন? ফাঁকা ঢোক গেল মিসেস এনা। মায়ের চিন্তিত মুখখানি দেখে মলিন মুখে তাকায় স্মাইলি। আঙ্কেল, আমরা চলে গেলে ওনার পারমিশন নিতে হবে কেন? আমরা এসেছিলাম নিজের ইচ্ছে, এখন যাচ্ছি নিজের ইচ্ছে। মিস্টার রায়ান কিছু বলতে চাইলেন, কিন্তু তা বলতে দিলেন না মিসেস এনা। প্লিজ মিস্টার রায়ান, আপনি দয়া করে আমাদের বাধা দিবেন না। মিসেস এনা এক প্রকার মিস্টার রায়ানকে অগ্রাহ্য করে বেরিয়ে গেল। মিস্টার রায়ান ঘাবড়ে গেলেন। দ্রুত হাতে ফোন করলেন ইদরানকে। অন্ধকারে ডুবে আছে রুম। একপাশে দাঁড়িয়ে আছে এক রমণী, মুখ কালো কাপড়ে ঢাকা তার। ইদরান চোয়াল শক্ত করে বলে ওঠে, সমস্যা কি তোমার? আমি কি বলেছি ওস্তাদি করতে? শুকনো ঢোক গিল রমণী। চাপা স্বরে বলল, প্রয়োজন ছিল। আপনাকে বিরক্ত করছিল ভাইয়া? ইদরান হাসল। তোমাকে ভাবতে হবে না, আমি করে বুঝে নেব। আপাতত তুমি ওইটুকু করো যতটুকু আমি বলেছি। ওকে ভাইয়া। মেয়েটি অপেক্ষা না করে বাইরের উদ্দেশ্যে প্রস্থান করলো। সামনের দিকে যেতেই তার জন্য রাখা বাইকটি নজরে এলো। সেটাই উঠে ছুট লাগালো নিজের উদ্দেশ্য পূরণে। ফোনের টুং শব্দটি হওয়া মাত্র বিরক্তির চরসূচক উচ্চারণ করলো। অতঃপর দৃষ্টি বুলিয়ে দেখলো। গাম্ভীর্য ভাবটা ফুটে ওঠে স্পষ্ট। পাগলের ন্যায় ছুটে গেল বাইরের দিকে। ইভান আকস্মিক লুসিফারকে এরকম হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে শুধোয়, ভাই কি হয়েছে? প্যালেসে যাব, নো মোর ওয়ার্ডস। আর কিছু জিজ্ঞেস করলো না ইভান। গাড়ি স্পিড বাড়িয়ে ছুটে চলল প্যালেসের দিকে। রাস্তার কাছাকাছি আসা মাত্র হোয়াইট কার দেখতে পেল। লুসিফার অস্থির কণ্ঠে বলল, ইভান ফার্স্ট আমাদের ওই গাড়ি ধরতে হবে। ইভান তাই করলো। দ্রুত স্পিড বাড়ায়। ম্যাম, আমাদেরকেও ফলো করছে। মিসেস এনা পিছন ফিরে দেখলেন এটা ইদরানের গাড়ি।
স্মাইলি অস্থির নয়নে সবটা পর্যবেক্ষণ করে বলল, মাম্মা লুসিফার। হুশ, চুপ করো, আমাদের যে করে হোক যেতে হবে। ধীরে ধীরে দুটো গাড়ির স্পিডই বেড়ে চলেছে। আশেপাশে রয়েছে অনেকগুলো গাড়ি, স্পিডের জন্য বিপদসংকুল দেখা যাবে বোধহয়। স্মাইলি বুঝে উঠতে পারছে না সে কি করবে। লুসিফার হঠাৎ ওদের পিছুই বা কেন নিচ্ছে? ব্রিজ পেরিয়ে সমান তালে এগিয়ে চলেছে গাড়ি। ড্রাইভার এতটা স্পিডে মেনটেন করতে না পেরে থমকে গেল। ফলস্বরূপ একটি গাড়ির সঙ্গে সামনে থেকে আসা আরেকটি গাড়ি সজোরে ধাক্কা লাগলো। উল্টে গেল দুটো গাড়ি। চিৎকার করে উঠল স্মাইলি, সে বুঝি মরে যাবে। নিস্তব্ধ জ্যোৎস্নাস্নাত রাত্রি, রূপালী থালার ন্যায় চারটা আকাশে ঝলমল করছে। টিমটিম করে তারাগুলো জ্বলছে। জানালায় বাঁধা সফেদ পর্দাগুলো বাতাসে উড়ে বেড়াচ্ছে। মুখে জানালা দিয়ে আসা চাঁদের ঈষৎ আলো পড়া মাত্রই চোখ দুটো খিচিয়ে বুঝে নিল স্মাইলি। উঠতে গিয়েও শরীরে তীব্র ব্যথা অনুভব করলো সে। মাথায় অসহ্য যন্ত্রণা, কপালে হাত রাখতেই বুঝতে পারল ব্যান্ডেজ করা। উফ, ব্যথাতুর কণ্ঠে কাতরে ওঠে স্মাইলি। দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। আকস্মাৎ পুরো ঠোঁট দুটো, জীর্ণশীর্ণ বদনখানি শিরশির করে উঠল। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় নারীসত্তা নাড়িয়ে দিচ্ছে স্মাইলির। সামনে বসা পুরুষটি এমনভাবে মজেছে যেন বহুদিনের তৃষ্ণার্ত ঠোঁটে একটুখানি পানি পাওয়ার ন্যায় আবেগে ভেসে গেছে। শক্তপোক্ত দেহের ভর সামলাতে না পেরে উড়ুতে পা রাখল স্মাইলি। চুলের ভাঁজে ভাঁজে বিচরণ করছে কল্পনার পুরুষটির হাতের বিচরণ। মেদহীন উদরে শক্ত হাতের স্পর্শ পাওয়া মাত্র ধরফর করে ওঠে স্মাইলি। বক্ষস্থলে ধাক্কা দেওয়া সত্ত্বেও সরাতে পারছে না। একটা সময় অধর চুম্বন গুলো কামড়ে পরিণত হয়। মিনিট পাঁচেক পর সরে গেল লুসিফার। প্রথম চুমু ডান। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে স্মাইলি। কিয়ৎক্ষণ পূর্বে তার সাথে কি হলো তা মোটেও খেয়াল নেই। ঠোঁটে হাত রেখে চোখ বুঝলো সে। মস্তিষ্কে চাপ দিতেই মনে পড়লো তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু মিসেস এনা স্মাইলির মা কোথায়? লুসিফার, আমার মা কোথায়? আরামসে গিয়ে সোফায় বসলো ইদ্রানের। দৃষ্টি তার তীক্ষ্ণ। স্মাইলি অস্থির হয়ে উঠল। তার মা কোথায়? সে যদি এখানে থাকে তাহলে তার মায়েরও এখানে থাকা উচিত। বলুন না, আমার মা কোথায় আছে বলুন। শব্দ করে হেসে উঠল লুসিফার। সুর তুলে শীষ বাজিয়ে বলল, পাঠিয়ে দিয়েছি। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল স্মাইলির। তবে কি বাবার মতো মাকেও হারিয়ে ফেললো? দ্রুত পা হিসড়ে এগিয়ে গিয়ে ইদ্রানের পায়ের কাছে বসলো। কান্নায় ভেঙে পড়ল মুহূর্তের মধ্যে। প্লিজ প্লিজ, এসব কি বলছেন আপনি? আমার মা কোথায় লুসিফার? বলুন প্লিজ, চুপ থাকবেন না। কান্নারত মুখ পানে ঝুঁকে এলো ইদ্রান। পুরো মুখে আলতো করে ফু দিয়ে চোখ খিচিয়ে নিল সে। ফিসফিসিয়ে বলল, চুমুর টেস্টটা দারুণ ছিল। কিং কর্তব্য বিমূঢ় বনে গেল সে। আপনি আমার মাকে কোথায় রেখেছেন বলুন না প্লিজ। আয়না ঘরে রেখে দিয়েছি বলতে পারো। সিক্রেট হুশ। স্মাইলি কিছুই বুঝতে পারছে না। সবটা তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। আপনি এসব কি করছেন? কেন করছেন? প্লিজ আমার মাকে এনে দিন। কান্নার ফলে হেসকে উঠে গেল তার। এক প্রকার দেব, পাবে তোমার মাকে, তবে শর্ত এটাই যে। থেমে গেল লুসিফার। আবারও অস্থির হয়ে ওঠে স্মাইলি। কি শর্ত বলুন, আমি সব শুনবো। আমাকে বিয়ে করতে হবে ডিয়ার। থমকালো স্মাইলি। বাখারা রীতিমতো। বিয়ে? ইয়েস, বিয়ে করতে হবে। আমার সাথেই থাকতে হবে, তাহলে মাকে পাবে। আদারওয়াইজ হুশ। তোমার মা গেল। আটকে শরীরের লোমকূপ কেঁপে উঠছে। না না, আমি মাকে চাই। আপনি বিয়ে করবেন তো? করব, সত্যি বলছি। তবুও আমার মাকে কিছু করবেন না। এক পেশে হেসে ফেলল লুসিফার। উফ, দ্যাটস মাই লিটল প্রিন্সেস। স্মাইলি কাঁপছে। সে জানে লুসিফার সব পারে। যদি মিসেস এনাকে খুন করে দেয় তাহলে। বিয়ের পর মুহূর্তে রুমের এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে স্মাইলি। অতিরিক্ত কান্নার ফলে হেসকি উঠেছে তার। চোখ দুটো ফুলে গেছে। রুমে প্রবেশ করে খট করে দরজা বন্ধ করে দিল লুসিফার। হেই মাই ডিয়ার। সেই ডাক অদ্ভুতভাবে কর্ণস্পর্শ করে স্মাইলির। প্রচন্ড রাগ নিয়ে বলে ওঠে, আমার মা কোথায়? বিয়ে হয়ে গেছে আমাদের, এবার বলুন কোথায় উনি? কণ্ঠে তেজ,
লুসিফার শব্দবিহীন হাসলো, এগিয়ে গিয়ে হাতে থাকা ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের ওপর রাখলো। এবারে স্যুট খুলে ডিভানের ওপর ছুঁড়ে ফেললো। স্মাইলির দিকে দু কদম এগিয়ে এসে হিসিয়ে বলল, এখনো তো মেন কাজটাই করলাম না, চলো বাসর সেরে ফেলি। সত্যি করে বলুন, সেদিন আপনি কেন এখানে সকাল থেকে দুপুর অবধি গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন? লোকটার বয়স কম করে 45 ছুঁয়েছে, ব্যথায় কাতরাচ্ছে রীতিমতো। তার কপালে রিভলভার ঠেকিয়ে রেখেছে ন্যান্সি। এই নির্জন রাস্তায় একমাত্র তাদের অস্তিত্ব ছাড়া কিছু নেই। ন্যান্সি কিরমিরিয়ে বলল, সত্যিটা বলুন, নয়তো গুলি করব। লোকটা ইতিমধ্যেই ন্যান্সির হাতে বেশ শক্ত মার খেয়েছে, এখন আর নিতে পারছে না। কাঁপতে কাঁপতে বলে ওঠে, বলছি, আমি সব বলছি। চারিদিকে স্বাভাবিকের নীরবতায় জমাট বেঁধে আছে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো অন্ধকারে কেবল কালো ছায়ার মতো দুলছে। দূরে কোথাও হালকা বাতাসে শুকনো পাতার খসখস শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। লোকটার কপাল বেয়ে ধীরে ধীরে ঘাম গড়িয়ে পড়ছে। ব্যথায় তার বুক ওঠানামা করছে দ্রুত ছন্দে। হাঁটু দুটো কাঁপছে এমনভাবে যেন আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারবে না। তার চোখে স্পষ্ট আতঙ্কের ছাপ, এক ধরনের মরিয়া ভয় যা মানুষের মুখোশ ভেঙে সত্যিটা টেনে বের করে আনে। অন্যদিকে ন্যান্সি দাঁড়িয়ে আছে পাথরের মূর্তির মতো দৃঢ় হয়ে। তার চোখ দুটো তীক্ষ্ণ, ঠান্ডা আর নির্মম। রিভলভারটা সে এমনভাবে ধরে রেখেছে যেন আঙুলের সামান্য চাপে ট্রিগার নড়ে উঠতে পারে। ঠোঁটের কোণে জমে থাকা বিরক্তি আর ক্রোধ তাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। নীরবতা ভেঙে আবারও শোনা গেল লোকটার কাঁপা কণ্ঠ, আমি 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 মিথ্যা বলিনি, দয়া করে গুলি করবেন না। ন্যান্সির চোখ সরু হয়ে এলো। অন্ধকারে তার দৃষ্টি যেন ছুরি হয়ে লোকটার বুকে ভেদ করে ঢুকে যাচ্ছে। সে ধীরে ধীরে বলল, খুব নিচু কিন্তু হিমশীতল স্বরে, তাহলে শুরু করুন সবটা, একটা শব্দ লুকাবেন না। লোকটা নাম থমাসন, স্পেনের একজন বাসিন্দা। তিনি বহু বছর আগে স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হন। স্ত্রীর চিকিৎসার জন্য প্রচুর অর্থ প্রয়োজন, কিন্তু থমাসের খুব বাজে অভ্যাস ছিল নেশা করা। লোকটা একটা মেয়ে সন্তান রয়েছে, অথচ তারপরেও নেশা ছাড়তে পারেনি। যখন জানতে পারল স্ত্রী ক্যান্সার, তখন পুরো পৃথিবী টলে পড়ে থমাসের। সে অনুভব করে সে তার স্ত্রীকে ভীষণ ভালোবাসে। সেই মুহূর্ত থেকে মরিয়া হয়ে ওঠে প্রাণপ্রিয় স্ত্রীকে বাঁচানোর জন্য। থমাস বুঝে উঠতে পারে না কি করে স্ত্রীর চিকিৎসা করাবে সে। এমন সময় এক অদ্ভুত ঘটনা ঘটে তার জীবনে। এক লোকের সাথে দেখা হয়। লোকটা তাকে প্রচুর অর্থ দেয় শুধুমাত্র একজন মানুষের বাড়ির ওপর নজরদারি করার জন্য। ন্যান্সি আশ্চর্য হলো, শুধুমাত্র নজরদারির জন্য কেউ কাউকে এত টাকা কেন দেবে? আপনি সম্পূর্ণ সত্যি বলছেন না। শুধুমাত্র নজরদারি হলে আপনাকে পুলিশ কেন ধরে নিয়ে গেল? ন্যান্সির কথায় কেঁপে উঠল লোকটা, আমি সত্যি বলছি। আমাকে শুধু বলা হয়েছিল বাড়িতে কে আসে যায় সবকিছু জানাতে। কে বলেছিল জানাতে? তাড়াতাড়ি বলুন। থমাস কেঁপে কেঁপে বলল, একটা লম্বাটে লোক। লোকটার একটা চোখ অদ্ভুত রকমের, হয়তো কেউ চোখে বাজেভাবে আঘাত করেছিল, যার দরুন বিশ্রী রকম হয়ে গেছে। আমি চিনি না, সত্যি বলছি। লোকটার কথায় কপাল কুঁচকে এলো ন্যান্সির। এটা তো আফ্রিদের সঙ্গে মিলছে না। তাহলে কে ওই লোক? ভাবনার মধ্যেই থমাস ফের বলল, পুলিশ আমাকে নিয়ে গিয়েছিল। আমাকে বলা হয়েছিল যাই হয়ে যাক, সত্যি মুখ দিয়ে না বের করা হয়, নয়তো আমার স্ত্রী সন্তানকে শেষ করে দেবে। তাই আমি শক্ত মার খাওয়ার পরে মিথ্যে বলেছি যে আমি ওই বাড়িতে চুরির উদ্দেশ্যে নজরদারি করেছি। ন্যান্সি খুঁজে পেল না সে কি বলবে। তাকে কিছুটা অন্যমনস্ক দেখাতেই থমাস সজোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে উল্টো পথে দৌড় লাগালো। রাস্তায় হুমড়ি খেয়ে পড়ল ন্যান্সি। রিভলভারটা ছিটকে দূরে পড়ে। ব্যথায় কোকিয়ে উঠল মেয়েটা। কংক্রিসের এই শহরে ক্লান্ত পথিক ন্যান্সি। দিক বিদিক খুঁজে না পেয়ে এলোমেলো হয়ে যাচ্ছে সে। রিসোর্টের রুমে চুপচাপ শুয়ে আছে ন্যান্সি। মাথা ভর্তি তার হাজারো চিন্তা। কিন্তু এই মিস্টার আলবার্ট আর কোথায় সে? বালিশের নিচে রাখা মুঠোফোন ভাইব্রেট করা মাত্র শোয়া থেকে উঠে বসলো। হাত গলিয়ে ফোনটা নিল। স্পষ্ট নামটি ভেসে উঠেছে স্ক্রিনে, লেখা আছে কিং। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ল ন্যান্সি। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, পরাণ রে, তুই একবার আয়। তোকে যদি আমি সংযত হন এখনো এরকম বিহেভিয়ার?
ভারী স্বরে বলল ন্যান্সি। ওপাশে আফরিদ চুপ রইল ক্ষণকাল, অতঃপর ফের বলল, তোকে দেখতে ইচ্ছে করছে, বিশ্বাস কর একবার যদি পুরো। ন্যান্সি ক্ষিপ্ত কণ্ঠে থামিয়ে দিল তাকে। হিস, চুপ করুন। অট্টহাসিতে ফেটে পড়ল আফরিদ। ন্যান্সি মৃদুস্বরে বলল, একটা কথা বলুন এহসান, আপনি আমাকে কখনো বলেননি আপনি বাংলাদেশি নন। আফরিদের কানে লাগানো ব্লুটুথ ডিভাইসটা হাত কাজ করছে ল্যাপটপে। তাকে শীঘ্র যেতে হবে স্পেনে, ঘুরে ফিরে সেই দেশে, যেই শহরে আবারও ঘটবে তার প্রবেশ। স্পেনের আমি। স্পেনিশ খ্রিস্টানের বাচ্চা। ন্যান্সি বিছানায় শুয়েছিল, কি ভেবে উঠে বসলো। তাহলে এটা আপনি আমাকে কেন বলেননি? আফ্রিদের সামান্য হাসলো, ঘাড় দুলিয়ে বলল, প্রয়োজন পড়েনি তাই। নাগিনের মতো ফোঁস করে ওঠে ন্যান্সি, চিরবিরিয়ে বলে, অসভ্য লোক। আর কি কি সত্যি আছে আপনার? হ্যাঁ? আফ্রিদ থমকালো, ল্যাপটপের কিবোর্ডে থাকা আঙুল থেমে গেল, ছেড়ে দিল মাউস পয়েন্টের। ভাবুক কণ্ঠে বলে ওঠে, একটা সিক্রেট বলি শোন, ছোটবেলায় তোকে একটা চুমু খেয়েছিলাম, এটা আরেকটা সত্যি। কথা বলেই হো হো শব্দে হেসে উঠল সে। ন্যান্সি একটুও বিশ্বাস করলো না তাকে। আপনি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যুক, সবসময় মিথ্যা বলে। অসভ্য লোক। অপেক্ষা করলো না ন্যান্সি, ফোন রেখে দিল। বিরক্ত হলো আফরিদ, রাগান্বিত হয়ে নিজের মাথার চুলগুলো টেনে ধরে। ফোনের স্ক্রিনে তাকিয়ে শব্দবিহীন হাসলো ন্যান্সি। বুক ছেয়ে গেল এক অদ্ভুত প্রশান্তি। মানুষ কতটা পাগল হলে তা একে না জেনে দেখলে জানতেই পারতো না। আবারও ফোন বেজে উঠল, একই নাম্বার দেয়া কল এসেছে। দীর্ঘ শ্বাস ফেলে এবারে রিসিভ করলো ন্যান্সি। কি হয়েছে? নেশে আছে চর গায়ে ওয়ে করে, নেশে আছে চর গায়ে, পতঙ্গ সে লড় গায়ে ওয়ে করে, নেশে আছে চর গায়ে। তোকে ঠোঁটে চুমু খাওয়ার জন্য আসছি, রেডি থাক। নির্বাক হয়ে বসে রইল ন্যান্সি। কথা হারিয়েছে তার। এই লোকটা মস্ত বড় পাগল, মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর কসম, আসছি আমি, চুমু খাবো ডিরেক্ট ঠোঁটে। আমি আসছি পিরান হাফিস। অনেকগুলো দিন পর কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছে স্মাইলি, তার সাথে ন্যান্সি ছিল। হঠাৎ স্মাইলিকে চুপচাপ থাকতে দেখে সহ্য হলো না তার। তোমার কি হয়েছে স্মাইলি? হঠাৎ চুপ করে গেলে কেন? কিছু হয়নি গো, ভালো লাগছে না, চলো ক্লাসে যাই। ন্যান্সি কিছু জিজ্ঞেস করবে তার পূর্বে স্মাইলি হাঁটা ধরে। অতঃপর সে আর কিছুই জিজ্ঞেস করতে পারল না। কলেজের প্রাঙ্গণে প্রবেশ করতে এক অদ্ভুত জিনিস নজরে এলো। জিনিস বললে ভুল হবে, একজন মানুষ। হ্যাঁ, বড়সড় চাদর জড়িয়ে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে দোষ নেই, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো লোকটি তাকিয়ে আছে স্মাইলির দিকে। আচ্ছা, সে কি ইদ্রানের পাঠানো কোনো গার্ড? তা কি করে হবে? অলরেডি 2-3 জন গার্ড তো কলেজের গেটে দাঁড়িয়ে আছে, তাহলে এভাবে আবার লুকিয়ে পাঠানো মানে কি? স্মাইলি ভাবনায় পড়ে। হঠাৎ মনে হলো হয়তো ইদ্রান ভাবছে সে কলেজের ভেতর থেকে পালিয়ে যাবে, তাই গার্ড পাঠিয়েছে। ক্লাস শুরু হবে একটু পরে। ক্যান্টিনে বসেছে ন্যান্সি আর স্মাইলি দুজনেই। তুমি এক কাজ করো ন্যান্সি, আমার ব্যাগটা রাখো। ন্যান্সি চকিতে শুধোয়, কিন্তু কোথায় যাচ্ছ তুমি? আমি ওয়াশরুম থেকে আসছি। ন্যান্সি মাথা দুলিয়ে সম্মতি প্রকাশ করলো। ব্যাগ রেখে উঠে গেল স্মাইলি। লেডিস ওয়াশরুমে গিয়ে দরজা ধাক্কা দিতেই কে একজন হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে দরজাটা আটকে দিল। কে আপনি? এই ছেলে বের হন, আমি কিন্তু চিৎকার করব। হেল্প! স্মাইলি চিৎকার করার পূর্বেই লোকটি তার মুখ চেপে ধরে, চাদর সরিয়ে দিয়ে অস্থির কণ্ঠে বলে, চেঁচিও না, আমি ইস্ক্রিয়াস। কে আপনি? তুমি লুসিফার গার্লফ্রেন্ড, তাই না? উপর নিচ হ্যাঁ সূচক মাথা নাড়ালো স্মাইলি। আপাতত কাউকে বলবে না বিয়ের কথা। তাহলে আমিও সঠিক মানুষের কাছে এসেছি। তুমি স্মাইলি প্রিন্সেস দৃশা, কিন্তু আপনি এত কিছু কি করে জানলেন? ব্রু চেয়ে শুধুই স্মাইলি। ইস্ক্রিয়াস হেসে ফেলল। আমি পুলিশ অফিসার। পুলিশ? বিড়বিড় করে আওড়ালো স্মাইলি। শুকনো ঢোক গিলে বলল, কিন্তু আপনি আমার কাছে কি করতে? তোমার আমাকে হেল্প করতে হবে। লুসিফার ব্যাকমানি যত খারাপ কাজ করে কালো টাকা পায় সেগুলো সম্পর্কে ইনফরমেশন দিতে হবে। সরি টু সে, আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। এবারেও হাসলো ইস্ক্রিয়াস। স্মাইলি ওয়াশরুম থেকে বেরোতে যাবে ইস্ক্রিয়াস বলে ওঠে, নিজের মায়ের জন্যেও না। পাজরা থেমে গেল ওর।
কি বললো লোকটা? ঘুরে দাঁড়ালো ফের। চাও তো তোমার মাকে? আপনি জানেন আমার মা কোথায়? প্রত্যুত্তরে হাসি উপহার দিল ইসকিয়াস। নিজের কার্ড হাতে ধরিয়ে দিলে বলল, খবর জানতে পারলে এই নাম্বারে কল করবে। আর তোমার মা ওই বাড়িতে আছে। যেতে নিলে স্মাইলি তাকে থামিয়ে ফের সুদয়। কিন্তু কি করে জানলেন? ঘাড় ঘুরিয়ে তাকালো ইসকিয়াস। কিছু কিছু খবর আমরাও রাখি ম্যাডাম। পুলিশ স্টেশনে হাজির রাইসা। ইসকিয়াস তার ফোন ধরছে না। এটা কি মানা যায়? মানলো সে। ইসকিয়াস একজন দায়িত্ববান পুলিশ অফিসার। তো কি হয়েছে? তাই বলে কি সময় দেবে না? দিবাং রাইসাকে দেখে দৌড় দিল। রাইসা তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে ধরে ফেলল তাকে। এই যে দিবাং ভাইয়া, কোথায় পালাচ্ছেন? দিবাং দাঁড়িয়ে পড়ল। কাচুমাচু ভঙ্গিমায় বলল, ম্যাডাম আপনি? জি আমি। এবার বলুন আপনার স্যার কোথায়? দিবাং আমতামতা করে বলল, স্যার স্যার তো ভেতরে আছেন। রাইসা সুচালো চোখ করে তাকালো। হাঁপাতে হাঁপাতে টেবিলে গেল দিবাং। ইসকিয়াস পুরো কেস স্টাডি করতে ব্যস্ত। দিবাংকে হুড়মুড় করে ঢুকতে ব্যস্ত কণ্ঠে সুদয়, দিবাং কি হয়েছে তোমার? হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছ কেন? দিবাং কপালে জমে থাকা ঘাম টুকু মুছে ফেলল। স্যার সাইক্লোন আসছে, সাইক্লোন। কেবিনে ভেতর প্রবেশ করলো রাইসা। রাইসাকে দেখে ভ্রুকুচকে নিল ইসকিয়াস। ফাইলগুলো বন্ধ করে সাইডে রেখে দিল। রাইসা তুমি? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি এখানে কখন এলে? আর হঠাৎ স্টেশনে? পাশে থাকা একটি ফাইল তুলে তার দিকে ছুড়ে দিল রাইসা। স্ক্র্যাচ করতে পারল না ইসকিয়াস। রাইসা ভঙ্গুর মন নিয়ে চিৎকার করে উঠল, তুমি আমার ফোন ধরছো না কেন? এত অসভ্য কেন তুমি? আমি আজকে তোমাকে। একের পর এক ফাইল ছুড়ে দিচ্ছে রাইসা। ইসকিয়াস সরে গিয়ে নিজেকে বাঁচালো। দিবাং হো করে হেসে উঠল। চোখ রাঙালো ইসকিয়াস। ফ্রাজিল দিবাং, বের হয় এক্ষুনি। দিবাং গুটি গুটি পায়ে বেরিয়ে গেল। রাইসা আবারও আক্রমণ করতে এগিয়ে আসে। ইসকিয়াস টাল সামলাতে না পেরে রাইসা ডেস্কের ওপর থাকা সব ফাইলগুলো নিয়ে পড়ে গেল। রাইসা তৎক্ষণাৎ ড্রয়ার টেনে খুলে ফেলল। ভেতরে অনেকগুলো ফাইল রয়েছে, সাথে রয়েছে একটি পেন ড্রাইভ। উফ কিউটি পাই, কি করলা এগুলো? নাকের ডগা ফুলে ওঠে রাইসার। বেশ করেছে যা করেছে। বেশ করেছি। তুমি আমার ফোন ধরছিলে না কেন? আমি তোমার গার্লফ্রেন্ড, কদিন পর ওয়াইফ হব। আদতেও আমার খেয়াল কি রাখো তুমি? এক পেশে হাসলো ইসকিয়াস। নাকে নাক ঘষে দিল রাইসার। উঠে দাঁড়ালো ধীরে ধীরে। রাইসাকে উঠতে সাহায্য করলো। এত পাগলামি? মুখ খালি মলিন হয়ে ওঠে রাইসার। আলগোছে কোমর টেনে জড়িয়ে ধরে ইসকিয়াস। আমি তো বিজি থাকি কিউটি পাই, দেখছো না কত কাজ করছি? তুমি তো জানো কাল একটা বড়সড় মিশনে যাব। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রাইসার। আলতো করে গালে হাত রাখে সামনের পুরুষটির। সে যাই হোক, যাই হোক তাতে আমার কিছু যায় আসে না। শুধু তুমি ঠিকঠাকভাবে ফিরে আসো, এটা চাই। চোখে হাসি ইসকিয়াস। আদুরিভাবে গালে গাল ঘষে ছোট করে চুমু খেয়ে বলল, ফিরবো তো প্রে, আরও যাতে আমি সফল হতে পারি। স্বল্প হাসি ফুটে ওঠে অধর কোণে রাইসার। ছোট করে বলল, ওই যে বললাম যাই হোক তাতে কিছু যায় আসে না, শুধু তুমি ফিরবে। কিছুক্ষণ প্রেমালিঙ্গনের মত্ত হয় দুজনেই। দীর্ঘক্ষণ প্রেমালিঙ্গনের শেষে অস্থির কণ্ঠে বলল ইসকিয়াস, চলো বাড়িতে ড্রপ করে আসি। রাইসা মাথা দুলিয়ে সম্মতি প্রকাশ করে। উফ তুমি কাজ করো। এই যে বললে মিশনে যাবে, আমি পারবো যেতে, পাক্কা? ইসকিয়াস আবারও কপালে উষ্ণ ছোঁয়া এঁকে দেয়। রাইসা স্থান ত্যাগ করলো। বেরিয়ে পড়ে পুলিশ স্টেশন থেকে। একটা ক্যাব বুক করে চলল নিজ গন্তব্যে। পুরো পুলিশ স্টেশনে ছানবিন করেও পেনড্রাইভ খুঁজে পেল না ইসকিয়াস। রাশিয়ান মাফিয়ার রাইট হ্যান্ড মিকিলা তাকে এই পেনড্রাইভটা দিয়েছিল। এখানে ওদের কখন কবে কোথায় মাল পাচার করবে তা স্পেনে আসবে সবকিছু ডিটেলস ছিল। ইসকিয়াস আশ্চর্যের পর আশ্চর্য হয়ে চলেছে। কার এত বড় সাহস যে তার কেবিন থেকে পেনড্রাইভ নিয়ে যায়? নাকি কাছের কেউ আছে যে কাছাকাছি থেকে সবটা করছে? ইসকিয়াস এতটা পরিশ্রম করছে অথচ ফলাফল শূন্য। হাপিত্তেশ করা ছাড়া আর উপায় নেই। কেবিনে পায়চারি করতে ব্যস্ত সে।
ডুবন্ত সাগরে আকস্মিক যখন সূক্ষ্ম আলোর ন্যায় বেঁচে যাওয়া পথ খুঁজে পায়, ঠিক সেরকম ইসকিয়াসও পেয়েছে পথ। ফোনের টুং শব্দটি হতেই রিসিভ করলো তা। হ্যালো, ইসকিয়াস স্পিকিং। আমি স্মাইলি প্রিন্সেস দিশা বলছি। স্মাইলি প্রিন্সেস দিশা নামটি শুনে চমকালো ইসকিয়াস। তুমি? কি ব্যাপার? সিঁড়ির পিলারের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে স্মাইলি। ড্রয়িং রুমে লুসিফার এবং দুজন লোক এসেছে তার সঙ্গে দেখা করতে। তাদের কাছে রয়েছে 3টে ব্রিফকেস। প্রতি ব্রিফকেসে রয়েছে কিছু জিনিস। একটার মধ্যে বোম এবং বাকি দুটোতে রয়েছে কিছু অস্ত্র। হয়তো এগুলো একটু অন্যরকম, খুব ছোট সাইজের দেখতে। আমি কিছু বলতে চাই আপনাকে। হার্ট ফাস্টলি বিট করতে লাগলো। আচ্ছা স্মাইলি, কি বলবে তাকে? হ্যাঁ বলো। এখানে দুজন মানুষ এসেছে বিটকেস নিয়ে। ওই বিটকেসে অনেক কিছু আছে। স্মাইলি সবটা খুলে বলল তাকে। ইসকিয়াস চমৎকার হাসলো। তার যতটুকু জানার প্রয়োজন ছিল জেনে গেছে। আকস্মাৎ বসে থাকা লোকগুলো উঠে গেল। বিটকেসগুলো সেখানেই রেখে গেল। লুসিফার ইদ্রানকে ডেকে বলল এগুলো নিয়ে যেতে। আরও কিছু বলল, সেগুলো শুনতে পেল না স্মাইলি। ইভান জিনিসগুলো নিয়ে বাইরে বের হয়। তৎক্ষণাৎ ছুটে ছাদের দিকে গেল স্মাইলি। উপর থেকে সবটা দেখার চেষ্টা করছে। জিপ গাড়িটার সিটগুলো টেনে তুলল ভেতর থেকে। স্মাইলি তৎক্ষণাৎ ভিডিও কল করলো ইসকিয়াসকে। আপনাকে কিছু দেখাচ্ছি, আপনি প্লিজ দেখুন। ইসকিয়াস বেশ সূক্ষ্মভাবে সবটা দেখতে লাগলো। প্রতিটি সিটের মধ্যে ছোট সাইজের অস্ত্রগুলো রাখা হচ্ছে। তারপর ওপরের সিটটা বসিয়ে দিচ্ছে। ইসকিয়াস ফের হাসলো। ফোন অডিও করে বলল, যা প্রয়োজন ছিল জেনে গেছি স্মাইলি, তোমাকে থ্যাঙ্কস। স্মাইলি মলিন মুখে আওড়ালো, আমার শুধু নিজের মাকে চাই। আপনি বলেছিলেন আম্মাকে খুঁজে দিবেন। আমি পুরো প্যালেস দেখে নিয়েছি, আম্মা কোথাও নেই। ইসকিয়াস জানে মিসেস এনা LAB প্যালেসের ভেতরেই আছে। আমি তোমাকে বলছি উনি ওখানে আছেন, শুধু খুঁজতে হবে আমাদের। স্মাইলি সম্মতি প্রকাশ করলো। ইসকিয়াস ভারী স্বরে সতর্কভাবে বলল, আরেকটা কাজ করতে হবে প্রিন্সেস দিশা। তুমি কি পারবে? স্মাইলি চুপ রইল। এখন আবার কি করতে হবে তাকে? পরনে ব্ল্যাক ডেনিম প্যান্ট আর একটা ফুল হাতা শার্ট, তার উপর একটা কালো জ্যাকেট। অনেকগুলো দিন পর রিসার্চ সেন্টারে এসেছে আফরিদ এহসান। বরাবরের মতো গলা থেকে মুখ অবধি চলে যাওয়া মাস্ক আর চোখ দুটো আড়ালে ঢাকা। না হলে যে নীলাক্ষী চোখ জোড়া দেখলেই চেনা যায় তাকে। হ্যালো মিস্টার আলবার্ট, হাউ আর ইউ? আফরিদের কণ্ঠস্বর শুনে দৃষ্টি তীক্ষ্ণ হয়ে এলো মিস্টার আলবার্ট এবং মিস্টার কামালের। আফরিদ আয়েশ করে একটা চেয়ার টেনে বসলো তাদের সামনে। আও মিস্টার আলবার্ট, এত রাগ কেন? মিস্টার আলবার্ট তীব্র ক্ষোভ নিয়ে বলল, তুমি আমাকে তাকে দেখাও যার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করছি। আফরিদ শুনল। তার পেছনে দাঁড়ানো ঈশানের দিকে ইশারা করে। ঈশান বড় প্রজেক্ট অন করতে একজোড়া চোখ ভেসে এলো। আফরিদ সেই চোখের দিকে তাকিয়ে বলল, সে একটু বেশি সুন্দর তাই না মিস্টার আলবার্ট? মিস্টার আলবার্ট এবং কামাল বাকরুদ্ধ। কারো দৃষ্টি এতটা সুন্দর কি করে হতে পারে? তার সরল চাহনি সবটাই মোহনীয়। মিস্টার আলবার্টকে হা করে তাকিয়ে থাকতে দেখে বলল, জীবনে একটা কাজ ভালো করেছেন, একটা চমৎকার মেয়ে জন্ম দিয়েছেন। মিস্টার আলবার্ট ভেবাচেকা খেয়ে গেল। চমৎকার মেয়ে? তুমি আমাকে তাকে পুরোটা দেখাওনি। ওর মুখ দেখাও আমাকে প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। জি না, সেই সৌভাগ্য আপনার হচ্ছে না মিস্টার। মিস্টার আলবার্ট হাঁসফাঁস করছেন। তিনি দেখতে চান ওই কন্যাকে। আফরিদ তাকে আশ্চর্যের আরো এক ধাপ এগিয়ে দিয়ে বলল, বাই দ্য ওয়ে মিস্টার আলবার্ট, আমি যাচ্ছি স্পেনে। যাবেন নাকি আপনি শ্বশুর বাড়ি? শাট আপ। আফরিদ মাস্কের ভেতর হেসে ফেলল। ঘাড় বাঁকিয়ে বলল, হোয়াই আর উসো এংডি? ভালো জন্যই তো বললাম, শ্বশুর বাড়ি যেতে চাইলে বলতেই পারেন। অগ্নিদগ্ধ নয়নে তাকালো মিস্টার আলবার্ট। আফরিদের ইচ্ছে করলো মাস্ক খুলে বলতে, আমাকে চিনতে পারলেন না মিস্টার আলবার্ট? সেম অন ইউ।